থাপ্পড়টা বেশ জোরে লেগেছে। ইফাজ রক্তবর্ণ চোখ করে তাকিয়ে আছে অতসীর দিকে। ইফাজ রেগে গিয়ে অতসীর হাত ধরতেই আরেকটা থাপ্পড় ইফাজের গালে পড়ল। নেক্সট টাইম মেয়েদের ডিস্টার্ব করা বা গায়ে হাত দেওয়ার আগে আমার দেয়া 2টা থাপ্পড় আর আমার নামটা মনে রাখবেন, অতসী। ওকে? ইফাজের হাতে থেকে বিয়ারের বোতলটা ছুঁড়ে মেরে সাথে সাথে অনেকের কলা চেপে ধরল। তোরা থাকতে কি করে পারলো পুরো কলেজের সামনে আমাকে থাপ্পড় মারতে? অনেক চুপ করে দাঁড়িয়ে থেকে ভয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আপনার বাবা বারান্দায় দাঁড়িয়ে দেখছিল, তাই কিছু বলতে পারিনি বস। বাবার কথা শুনে দ্রুত বাইক স্টার্ট দিয়ে কলেজ থেকে চলে গেল ইফাজ। স্বপ্নের কলেজে পা রেখে এমন একটা কাহিনী হবে তা ভুলেও কল্পনা করেনি অতসী। কিন্তু অন্যায় দেখলে চুপ থাকতে পারে না অতসী। অন্যায় দেখলে প্রতিবাদ করতে পিছপা হয় না। হে, আমি রুহি, তোমার নাম অতসী। আমি জানি, খুব ভালো লাগলো তুমি যে শয়তানগুলোকে থাপ্পড় মারলে, কিন্তু ওর বাবা তো এই কলেজের প্রিন্সিপাল। তোমাকে যদি এই কলেজে পড়তে না দেয়। অতসী হাঁটা থামিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, মেয়েদেরকে কিভাবে টেচ করতেছিল দেখলে তো? ওড়নাতেও টান দিয়েছিল। এগুলো দেখে আমি চুপ করে থাকতে পারিনি। এমন অসভ্য ছেলের জন্য আমাকে যদি এই কলেজে পড়তে না হয় তো পড়বো না। বাই দ্য ওয়ে, আমার ফ্রেন্ড হতে পারি? অতসী হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, অবশ্যই। অনেক চুপ করে ইফাজের পিছনে দাঁড়িয়ে আছে। রুমে থাকা সব জিনিসপত্র অর্ধেক ভাঙা শেষ। এক হাতে কাঁচের গ্লাস হাতে নিয়ে দেওয়ালে বাড়ি মারে, অন্য হাতে সিগারেট দিব্যি টানছে। অনেক সামনে গিয়ে বলল, এই অপমান আমি কি দিয়ে মুছবো? কিভাবে পারলো? তোরা এতগুলো মানুষ থাকতে এই সামান্য মেয়ে আমাকে থাপ্পড় মারতে কি করে পারলো? বস, আপনার বাবা ছিল, তাই তো পারি নাই কিছু করতে। তো তখন তোরা পারস নাই? এখন খুঁজে বের কর কি করা যায়। এই মেয়ে আজ কলেজ থেকে বাসায় ফিরে কিভাবে দেখবো? কালকে সকালে খবরের কাগজে হেডলাইন হবে, কলেজের প্রথম দিন ছাত্রীকে হেনস্থা। যতক্ষণ না এই হেডলাইন দেখছি আমার শান্তি নেই। যা করার ব্যবস্থা কর। ইফাজ অট্ট হাসি আসলো। প্রথম দিন তাই ক্লাস তেমন হচ্ছে না। প্রথম ক্লাসটা কোনো রকম হয়েছে, বাকি ক্লাসগুলো তো হবে না মনে হচ্ছে। অথচ কলেজ থেকে বের হতেই কলেজের সাইডে থাকা ফার্মেসির দিকে চোখ পড়তেই মনে পড়ল, বাবার জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরতে হবে। একটা দীর্ঘ শ্বাস ফেলে ফার্মেসির দিকে পা বাড়ালো অতসী। ওষুধ কিনে মাত্র 10 টাকা বেঁচে গেল। পার্সের টাকাটা রেখে হাঁটতে লাগলো অতসী। ইফাজের কলেজে আসতেই জানতে পারে বেশ কিছুক্ষণ আগে অতসী কলেজ থেকে চলে গেছে। বস, আপনাকে ভয় পেয়েই আগে চলে গেছে। অনেকের কথা শুনে মুচকে হাসলো ইফাজ। সিগারেটে শেষ টান দিয়ে ফেলে দিল। এই মেয়ের সব ইনফরমেশন চাই কালকের ভিতরে। কথাটা বলেই ইফাজ চলে যায়। অতসী বাড়িতে ঢুকে বাড়িওয়ালা হাজির। বলি, আর কত মাসের ভাড়া একসাথে দিবা? 4 মাস তো হতে চললো। অতসী খুব নরম স্বরে বলল, চাচা দিয়ে দিব, আমাকে একটু সময় দিন। বাবা একটু সুস্থ হলেই দিয়ে দিব। তোমার বাবার তো এক পা কবরে চলে গেছে, কখন মরে যায় ঠিক নাই। যদি পারো ভাড়া দাও, আর না হয়তো বাসা ছেড়ে চলে যাও। যত সব ফালতু। অতসী চুপ করে কথাগুলো শুনে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে চুলায় ভাত আর আলু সিদ্ধ বসালো। ইফাজ বাসায় ঢুকতেই কাজের মেয়েটা ডেকে বলল, ভাইজান খাবেন না? খালাম আপনাকে তার রুমে যেতে বলছে। ইফাজ সোজা তার মায়ের রুমে চলে যায়। অনিতা বেগম বই পড়ছিলেন। ছেলেকে দেখে বই পড়ায় রেখে ছেলের কাছে এসে বসলেন। আমার বাবাটা রাগ করেছে কার উপর? আম্মু, তুমি জানো আজকে একটা মেয়ে আমাকে অপমান করেছে, পুরো কলেজের সামনে থাপ্পড় মেরেছে। অনিতা বেগম রাগে ফুঁসে উঠলেন, তোর বাবা কোথায় ছিল? বাবার জন্যই ওই মেয়েকে কিছু করতে পারিনি, নয়তো এতক্ষণ শেষ করে দিতাম। তার মানে তুই অপরাধ করেছিস আর রুমের সব জিনিসপত্র এই জন্যই ভেঙেছিস? ধুর, তুমিও আমায় ভালোবাসো না, থাকবো না তোমাদের সাথে আমি। ছেলেটা বেশি আদর পেয়ে এমন মাথায় উঠে বসেছে, যা নয় তাই করছে। অতসী তার বাবাকে রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে নিজের রুমে গিয়ে শুতেই 2 চোখে ঘুম চলে আসলো। কালকের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে বাবাকে খাওয়ালাম। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 9টা বেজে গেছে। অনেকটা পথ হেঁটে যেতে হবে, তাই আর বিলম্ব না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কলেজে পা রাখতেই তুষার এসে জড়িয়ে ধরলো ইফাজকে। তুষার ইফাজের খুব ভালো বন্ধু। বন্ধু, তোকে নাকি কোন মেয়ে মেরেছে? কথাটা বলার সাথে সাথে অতসী এসে তাদের সামনে হাজির। অতসী তাদের ক্রস করার সময় পাশ থেকে অনেক বলে ওঠে, ওই যে যাচ্ছে সুন্দরী কমলা, উনি ভাইকে থাপ্পড় মেরেছে। অতসী কথাটা শুনে অনেকের সামনে এসে বলল, কালকে থাপ্পড়ের কথা মনে আছে? অনেক বাধ্য ছেলের মতো মাথা নেড়ে বলল,
তাহলে যেন নেক্সট টাইম মেয়েদের দেখলে সালাম দিতে দেখি, ওইসব আজে বাজে কথা যেন না শুনি। এবার ইফাজ অনেককে সরিয়ে সামনে এসে বলল, এত উড়ো না পাখি, তোমার ডানা কাটতে আমার একটা মুখের কথাই যথেষ্ট। কিন্তু না, অন্য কাউকে দিয়ে নয়, আমি নিজে তোমার ডানা কাটবো। লজ্জা থাকলে আবার আমার সামনে এসে এসব বলতেন না। আমার সব লজ্জা তোমাকে দিয়ে দিয়েছি অনেক আগেই, আরো দিব। শুধু আজ কলেজ থেকে বের হও। অসভ্য বদ লোক। ইফাজ ওড়নাটা টান দিতে হাত বাড়লে তুষার হাত ধরে ইফাজকে নিয়ে চলে যায়। আরে ভাই, এখানে সিসি ক্যামেরা লাগানো, তোর বাপ সব দেখেছে হয়তো, চল এখন। পৃথিবীতে এই একমাত্র ব্যক্তি যাকে ইফাজ ভয় পায়। অতসী ক্লাসরুমে যেতে রুহি বলল, কেন ঝামেলা করতে যাও বলো তো? ইফাজ খুব বাজে, তোমায় যদি কিছু হয়ে যায়? কি হবে, কি করবে আমার এই ছেলে? অযথা ঝামেলা করো না, তোমার ক্ষতি হতে পারে। আমি ইফাজকে খুব ভালোভাবেই চিনি। অতসী কোনো কথা না বলে মুচকি হাসলো। ইফাজ মেয়েটা কিন্তু জোশ। বাইকের উপর হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানছে ইফাজ। তুষারের কথা শুনে তুষারের দিকে আর চোখে তাকিয়ে বলল, তো আমি কি করব? কত মেয়ে আমার জন্য পাগল, এই সুমিকেই দেখ না, ইফাজ ইফাজ করতে করতে জান দিয়ে দেয়। দূর, ওইগুলো আটা সুন্দরী, আর অতসী ন্যাচারাল। আমাকে যে থাপ্পড় মারছে তা কিন্তু ন্যাচারাল না, মনে রাখিস। আরে রাগ করিস কেন বন্ধু, তোর সাথে একটু মজাও করতে পারবো না? অতসী কলেজের মাঠে দাঁড়িয়ে স্যারদের ভাষণ শুনছে। নবীন বরণ আগামীকাল, এটার জন্যই মূলত স্যাররা কথা বলছে। অতসী এক ফাঁকে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। যা বলবে পরে রুহির কাছ থেকে জেনে নেওয়া যাবে। কিছু দূর যেতেই ইফাজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে অতসীকে ঘিরে ধরে। রাস্তার মাঝখানে অতসী আর চারদিকে ইফাজের সাঙ্গপাঙ্গ। কি রাজি তো কালকে খবরের কাগজে হেডলাইন হতে? অতসী ব্যাগ থেকে একটা চাকু বের করতেই সবগুলো ছেলে দূরে সরে গেল। অতসী আস্তে করে ইফাজের সামনে গিয়ে চাকুটার দিকে তাকিয়ে বলল, কি মিস্টার অসভ্য খান, আপনিও খবরের কাগজের হেডলাইন হতে রাজি তো? ইফাজ কোনো কথা বলার আগেই পাশ কাটিয়ে অতসী মারলো এক দৌড়। কিছু দূর গিয়ে চিৎকার দিয়ে বলল, এটা খেলনা চাকু যদি রিয়েল হতো না তো এতক্ষণ মেরে উপরে পাঠিয়ে দিতাম। ইফাজ হাবলার মতো তাকিয়ে আছে। এটা কি হলো ইফাজ? তুষারের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ইফাজ, কোনো কথাই বলছে না। কি জিনিয়াস মেয়ে রে বাবা, এমন নেকানি চুবানি খাইয়ে চলে গেল, বুঝতেও পারলি না এটা ফেক ছিল। এই মেয়েকে অন্যভাবে সাহায্য করতে হবে। বাড়িতে ঢুকে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এতটা পথ হেঁটে এসেছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। মাঝখানে আবার যে দৌড় দিয়েছি মনে হচ্ছিল অলিম্পিকে চান্স হবে। এসেছিস মা? বাবার কণ্ঠ শুনে ব্যাগটা টেবিলে রেখে আবার রুমে গেলাম। আমি যেতেই বাবা আমার হাত চেপে ধরে বলল, আমার জন্য তোর অনেক কষ্ট সহ্য করতে হয়, তাই না মা? হাসি মুখে বাবার কপালে চুমু খেয়ে বললাম, কষ্ট কিসের, তুমি তো আছো তাই না? যাদের বাবা নেই তারা বোঝে কত কষ্ট। তোমার জন্য আমার কোনো কষ্ট নেই, বরং তোমার চোখের পানি আমাকে কষ্ট দিচ্ছে। এমন শুয়ে শুয়ে খাওয়ার থেকে মরে গেলেই ভালো ছিল রে মা, তুই একটু শান্তিতে বাঁচতে পারতি। দরকার পড়লে সারা জীবন এভাবে থাকবে, তাও আমি তোমাকে হারাতে পারবো না। তোমার কিছু হওয়ার আগে যেন আমি বেঁচে না থাকি। বাবা আমার চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জামা ফ্রেশ হয়ে খেয়ে নেই। হয়তো বাবা অসুস্থ, কিন্তু যখন থেকে মাকে হারিয়েছি বাবাই আমার মা বাবা দুটোই। বাবা ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। আমার পুরো পৃথিবীর আমার বাবাকে ঘিরে। হঠাৎ ফোন বেজে উঠল, তাকিয়ে দেখলাম রুহি কল করেছে। কল রিসিভ করতেই বলে উঠল, কালকে কখন আসছিস? আর লাল রঙের শাড়ি পরে আসবি কিন্তু। শাড়ি পরতে আবার কে বলল? তোর ইচ্ছে হলে তুই পরিস, আমি পরবো না। কলেজ থেকেই বলে দিয়েছে মেয়েরা লাল শাড়ি আর ছেলেরা সাদা পাঞ্জাবি। এই রাখছি, আমার ফোনে টাকা নাই, পরে প্রয়োজন পড়লে তুই কল করে নিস। চুপটি করে দাঁড়িয়ে থাকলাম। লাল শাড়ি এখন কোথায় পাবো? এত কিছু না ভেবে কাজে হাত চালাই। রান্না করে বাবাকে খাওয়াতে হবে। একটা মেয়ের খোঁজ নিতে পারিস না তো আবার এই মুখ নিয়ে আমার সামনে আসলি কেন? বস, এই মেয়েটা এখানকার স্থানীয় না, কেউ তো চিনতে পারছে না। স্থানীয় না হোক, হাওয়ায় তো ভেসে আসেনি। একটু সময় দেন বস। এই মুখ আমাকে আর কখনো দেখাবি না, আমার কাজ আমি নিজেই করে নিতে পারি। বস, একটা কথা বলি। আমি কি তোর মুখ চেপে ধরে আছি? যাই এখান থেকে। বস শুনেন না, ভাবির নাম্বার পেয়েছি। তোর ভাবির নম্বর দিয়ে আমি কি করব? পরক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে ইফাজ বলল, কাকে ভাবি বলছিস তুই? কেন, যার ইনফরমেশন নিতে বললেন তিনিই তো আমাদের ভাবি। আমার পায়ের জুতা দেখেছিস?
ইফাজের কথায় উদয় ইফাজের পায়ের দিকে তাকিয়ে দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে, হ্যাঁ ভাই, জুতাগুলো কিন্তু অনেক সুন্দর। এই সুন্দর জুতার বাড়ি খেতে না চাইলে যা এখান থেকে। উদয় দৌড়ে ইফাজের সামনে থেকে চলে যায়। সাথে সাথে ইফাজের ফোনে মেসেজ আসে। মেসেজ চেক করতেই দেখে উদয়ের নাম্বার থেকে মেসেজে দেখা অতসী ভাবির নাম্বার। ইফাজ দাঁতে দাঁত চেপে তুষারের দিকে তাকিয়ে বলে, এ কোন আহাম্মককে আনলি? তুষারের মুখে হাত চেপে ধরে হাসছে। ইফাজ এটা দেখে আরো বেশি রেগে যায়। সামনে থাকা ড্রেসিং টেবিলে আয়নায় লাথি মারতেই গ্লাসগুলো ভেঙে নিচে পড়ে যায়। ইফাজের পায়ে কেটস পড়া ছিল, তাই পায়ে ব্যথা পায়নি। অতসী হাতের কাজ শেষ করে বিছানায় বসতেই ফোনটা বেজে উঠল। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতেই, কে বলছেন? আমরা একটা কোম্পানি খুলতে চাচ্ছি ম্যাম, ওইখানে আপনাকে আমরা ম্যানেজারের দায়িত্ব দিতে চাই। কিসের কোম্পানি? কোম্পানির নাম হচ্ছে থাপ্পড়, আপনি শুধু থাপ্পড় দেবেন। ফজলামি পাইছেন? ইফাজ তুষারের থেকে ফোনটা নিয়ে বলল, কেন? থাপ্পড় দিতে তো ভালোই পারো, জবটা তোমার জন্য খুবই ভালো হবে। ইফাজের ভয় শুনে সাথে সাথে অতসী কল কেটে দেয়। কেটে দেওয়ার পর বারবার কল দিতে থাকে। অতসী ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম 100+ কল প্লাস অনেকগুলো মেসেজ ওপেন করতেই দেখলাম থাপ্পড় কোম্পানি ম্যানেজার হিসেবে অতসীকে চাই। সবগুলো মেসেজে শুধু একই কথা লেখা, এই ছেলে তো আমাকে পাগল করে ছাড়বে। আর আমার নাম্বারই বা কে দিল? ফোনটা হাত থেকে টেবিলের উপর রাখতে যাব, ঠিক ওই সময় আবার কল আসলো। এবার একটা বুদ্ধি বের করলাম, দৌড়ে গিয়ে একটা স্টিলের প্লেট আর চামচ নিয়ে আসলাম। কলটা রিসিভ করে প্লেটের নিচে ফোনটা রেখে উপরে চামচ দিয়ে বেশ কিছুক্ষণ শব্দ করলাম। এই অনিকের বাচ্চা, তুই এটা কাকে কল দিলি? আমার কানের পর্দা মনে হয় ফেটে গেছে। আপনি তো বলেছেন কল রিসিভ করলে আপনাকে দেওয়ার জন্য। রাখ তোর কল, এই মায়াকে আর কল দিবি না। আমার কানের 12টা বাজাই দিছে। যা এখন, আমি ঘুমাবো। বস, আজকে কলেজে নবীন বরণ যাবেন না? নবীর বরণের কথা শুনে ইফাজ লাফিয়ে উঠেছে। ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। অতসী মায়ের শাড়ি হাতে নিয়ে বসে আছে। মায়ের সেই লাল শাড়ি। মা মারা যাওয়ার পর একবারের জন্য শাড়ি পরা হয়নি, আজ প্রথম শাড়ি পরবে। চোখের পানি মুছে রুহিকে কল দিল। কলেজে আসবি কখন? আমি পার্লারে আছি, তুইও চলে আস। আমারও তো সাজতে ভালো লাগে না, তুই আমার জন্য কলেজের সামনে দাঁড়িয়ে থাকিস। অতসী রেডি হয়ে কলেজের সামনে যেতেই দেখে রুহি বেশ সেজেগুজে দাঁড়িয়ে আছে। কিরে, তুই এমন সাদামাটা হয়ে আসলি কেন? তোর কি জামাই মরে গেছে? তাও তোকে অনেক সুন্দর লাগছে। আমার সাজতে ভালো লাগে না, চল তো। ইফাজ সাদা পাঞ্জাবি পরা, চুলগুলো স্পাইক করা, হাতে গোল্ডেন কালার ওয়াচ। ইফাজকে দেখে সুমি দৌড়ে আসে। হাই বেবি। ইফাজ হাসি মুখে বলল, আর কিছু আটা ময়দা মুখে মাখতে পারতে। নবীন বরণ না মনে হচ্ছে কারো বিয়েতে এসেছো। ইফাস, কিছু বললে? ইফাজ হাসি মুখে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার জন্যই তো সাজলাম। হঠাৎ তুষার এসে ইফাজকে নিয়ে অন্যদিকে চলে যায়। ইফাজ, দোতলা বারান্দা তাকে দেখতো। ইফাজ দোতলায় বারান্দায় তাকাতেই দেখলো অতসী দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহির সাথে কথা বলছে। লাল রঙের শাড়ি বেশ সুন্দর লাগছে। সামনে অবাধ্য চুলগুলো বারবার মুখে এসে পড়ছে অতসীর। বেশ বিরক্তি নিয়ে বারবার চুলগুলো সরাচ্ছে। দেখা শেষ হলে আমার দিকে তাকা ইফাজ। ধুর, এটা দেখার কি আছে? আজকে শুধু একবার সুযোগ মতো পেতে দে। আজকে কলেজে আসছি ওর জন্য। দোতলা থেকে অতসী নামতে যাবে, সেইটা পা ফেলতেই শাড়ি কুচির সাথে পা লেগে কুচি বেশ খানিকটা খুলে যায়। রুহি বেশ কিছু সিঁড়ি নিয়ে নেমে পেছনে তাকাতেই দেখে অতসী দাঁড়িয়ে আছে। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? তুই নিচে যা, আমি ওয়াশরুম থেকে আসছি। একা যেতে পারবি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুই নিচে যা, আমি আসছি। অতসী ওয়াশরুমে গিয়ে শাড়িটা ঠিক করে বের হতেই কেউ আচমকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। অতসী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কি হলো মিস সাহসী, এখন চোখ বন্ধ করে আছেন কেন? এখন আপনাকে কে বাঁচাবে? অতসী আস্তে আস্তে চোখ খুলে ইফাজকে দেখে। ইফাজের দিকে রাগে একটা লুক নিয়ে তাকাতেই ইফাজ বলে উঠল, রাগ করে লাভ নাই মিস সাহসী, এখানে কেউ নেই। প্লাস তোমার কাছে খেলনার চাকু নেই। অতসী ইফাজের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। এত নড়াচড়া করো কেন? শান্ত হয়ে থাকো না। ছাড়ুন আমাকে, নয়তো ভালো হবে না কিন্তু। ইফাজ অতসীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অতসী অবাধ্য চুলগুলো মুখের উপর পড়তে ইফাজ ফু দিয়ে চুলগুলো সরানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। পুরো ব্যাপারটা অতসীর কাছে অসহ্য লাগছে, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ইফাজ, কি করছিস এখানে? কারোর চেরা কণ্ঠ শুনে ইফাজ অতসীকে ছেড়ে দেয়।
অতসী গিয়ে অন্তর ম্যামের সামনে দাঁড়িয়ে পড়ে, ম্যামকে উদ্দেশ্য করে বলে, ম্যাম দেখুন না, এই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করছিল, আপনি কিছু একটা করুন। ওই হ্যালো, এটা আমার বড় বোন, কি করবে আমাকে? ইফাজ, আমি তোর বড় বোন বলে যে সব অন্যায় মেনে নিব এটা কিন্তু ঠিক না। আর কখনো যদি দেখেছি অযথা এই মেয়েকে উত্ত্যক্ত করিস তাহলে তুই আর কলেজে ঢুকতে পারবি না। অন্ত অতসীর দিকে তাকিয়ে বলে, তুমি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? অতসী নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, জি ম্যাম। নাম কি তোমার? অতসী। আমার ভাইয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোদেরকে বলেছিলাম না কেউ আসলে আমাকে গিয়ে বলবি? বস, আমরা তো বলতামই, কিন্তু অন্তু আপু ঝড়ের গতিতে এসে কখন যে ঢুকে পড়লো তা তো বুঝতেও পারিনি। ইফাজ কলেজ থেকে বের হয়ে গেছে, ভাবতেও পারেনি অন্তর সামনে এভাবে পড়তে হবে। অতসী চুপ করে একটা বেঞ্চে বসে আছে। রুহি হাজারবার জিজ্ঞেস করলেও ও কোনো উত্তর দেয়নি, শুধু হাত দিয়ে শাড়ির আঁচল পেঁচাচ্ছে আর খুলছে। বুঝলাম, ইফাজ কিছু বলেছে। আগেই বলেছিলাম ওর সাথে লাগতে যাবি না। ধুর, ভালো লাগছে না, এটা বলেই উঠে কলেজ থেকে বের হয়ে গেলাম। শুধু বেশি রাগ হচ্ছে। এই থাপ্পড়ের কারণ আরো কত কিছু সাফাই করতে হয় কে জানে। কালকে রাত থেকে এত কল মেসেজ, আজকে ওয়াশরুমের সামনে এভাবে এসে দাঁড়ানো, এগুলো খুব বেশি হয়ে যাচ্ছে। বাসায় আসার পর বাবা কোনো শব্দ শুনতে পেলাম না, তাই দ্রুত বাবার রুমে গেলাম। দেখলাম বাবা উল্টো দিকে ফিরে শুয়ে আছে। বাবা বলে ডাক দিতেই আমার দিকে ফিরে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে দেখে একটা হাসি দিয়ে বলল, আজকে তোকে তোর মায়ের মতো লাগছে। আগের কথাগুলো বেশি মনে পড়ছে। তোর মা থাকলে আজকে তোকে দেখে অনেক খুশি হতো। আমি না চাইতেও একটা হাসি দিয়ে চলে আসলাম। ইফাজ সোফায় চুপ করে বসে আছে, কারণ তার বাবা তার সামনে বসে আছে। অন্ত বসে মিটমিট হাসছে, তুষারও মুখ চেপে হাসছে, কারণ ইফাজের জন্য আজকে মেয়ে দেখতে যাবে। মেয়েটা আর কেউ নয়, অতসী। অন্ত নিয়ে কিবরিয়া চৌধুরী বেরিয়ে পড়ল অতসীর বাসার উদ্দেশ্যে। কিবরিয়া সাহেব বের হওয়ার সাথে সাথে ইফাজ উঠে তার মায়ের সামনে গিয়ে বলল, আম্মু এসব কি? অনিতা বেগম চা খেতে খেতে স্বাভাবিকভাবে উত্তর দিল, পড়াশোনা শেষ করেছো? কোনো কাজ করো না, অফিসে যেতে বললে তাও যাও না। সংসারের বোঝা যখন ঘাড়ে পড়বে তখন ঠিকই ভালো হয়ে যাবে। আম্মু, আমি খারাপ কি? ভালো কিছু দেখিনি না আমি। আচ্ছা মেনে নিলাম, আমি বিয়ে করব, কিন্তু ওই অসভ্য মেয়েকে কেন? অসভ্য কাকে বলো তুমি? এই মেয়ে তোমার জন্য ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করলে থাপ্পড় ফ্রি পাবা। এমন শত্রু মা আমি কখনো দেখিনি। শুনে রাখো, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা আমাকে না বলে তোমার বাবাকে বলো। বাবাকে আমি বলতে পারবো না, তুমি বলবা। আমিও পারবো না। আম্মু প্লিজ, এই মেয়ে সবার সামনে আমাকে অপমান করেছে। অনিতা বেগম আর কোনো কথা না বলে উঠে চলে গেলেন। বাহ ভাই, তোর বিয়ে কি মজা টেনে করবো। তোরা কেউ আমার ভালো চাস না। ইফাজ বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। ইফাজের মাথায় একটা বুদ্ধি আসলো, যদি অতসীকে আগে থেকে না করে দেওয়া হয় তাহলে তো আর বিয়েটা হবে না। ইফাজ আর কোনো কথা না ভেবে অতসীকে কল দিয়ে দিল। ফোন বেজে উঠতে স্ক্রিনে মিস্টার অসভ্য খান লেখা উঠল। এটা দেখে অতসী ফোনটা দূরে রেখে দেয়, ভাবছে আর কি ইফাজের প্লেটে আর চামচের শব্দ শুনবে নাকি। বেশ কিছুক্ষণ পর অতসী বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো। এই যে মিস সাহসী, শুনেন। আবার আপনি কল দিয়েছেন কেন? কালকের মতো ওই শব্দ শুনতে চান নাকি? আমার কথাটা আগে শোনো। তোমার বাসার দরজায় কেউ নক করলে প্লিজ দরজা খুলো না। আমার বাসায় দরজা কি এখন আপনার অনুমতিপত্র নিয়ে খুলতে হবে? আমি কি এমন কিছু বললাম নাকি? কিছু বলার আগেই এমন তেলে বেগুনে জ্বলে ওঠো কেন? আমি তেলে বেগুনে জ্বলে উঠছি এটা জানার পরেও আপনি আমাকে কল দিলেন কেন? শয়তান মেয়ে একটা। হনুমান, ইঁদুর, পচা আলু, সাদা মূলা, আবার কল দিলে বাসায় গিয়ে পিটিয়ে আসবো। কি গুন্ডা মেয়ে রে বাবা। আপনার মাথায় উঠে গুন্ডামি করছি, কল রাখেন। এই শুনো, তোমার সাথে আমি ফালতু কথা বলতে কল দেই নাই। কি যে প্রয়োজনীয় কথা বলতেছেন তা তো দেখতেই পাচ্ছি। অতসী রেগে গিয়ে কলটা কেটে দিল। কল কেটে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই ছেলেটা আমাকে জ্বালিয়ে মারবে। কলিং বেল বেজে ওঠার শব্দেই অতসী ফোনটা রেখে দরজা খুলে অবাক হয়ে গেল। সালাম দিয়ে অতসী চুপ করে দাঁড়িয়ে আছে। অন্ত বলে উঠল, অতসী, ভেতরে ঢুকতে দিবে না নাকি? এভাবেই দাঁড় করিয়ে রাখবে। আসুন ম্যাম। অতসী খুব ভয় পেয়ে যায়। হঠাৎ ওনার কোনো আসলো, অন্য কেউ হলেও হয়তো বা ভয় পেত না, কিন্তু ইফাজের বাবা বোন এটা দেখে বেশি ভয় পেয়ে যায়। কিবরিয়া চৌধুরী অতসীকে কাছে ডাকে। অতসী পাশে
বসতেই উনি বলে উঠল, মা, আমি আজকে তোমার কাছে একটা আবদার করব, তোমাকে রাখতে হবে। তুমি ভয় পাচ্ছ কেন মা? না স্যার, ভয় পাচ্ছি না। এমন কোনো আবদার করবেন না স্যার যা আমি রাখতে পারবো না। তুমি পারবে মা। আমি এতদিন খুঁজে কাউকে পাইনি যে আমার আবদারের যোগ্য, কিন্তু তোমাকে প্রথম দিন দেখে আমার ভালো লেগেছে। আমার উশৃঙ্খল ছেলেটার লাইফটা গোছানোর জন্য তোমাকে আমার চাই মা। তুমি প্লিজ না করো না। অতসীর সাথে সাথে দাঁড়িয়ে পড়ল মুহূর্তেই বলে দিয়ে। স্যার, এ কখনো সম্ভব নয়। আপনি কি চান আপনার ছেলের জন্য আমার লাইফ নষ্ট হয়ে যাক? মারে, আমার ছেলেটা এতটাও খারাপ না যে তোমার লাইফ নষ্ট করে দেবে। প্রথমে তোমার একটু কষ্ট হবে ওর সাথে মিলিয়ে নিতে, কিন্তু দেখবে একটা সময় সব ঠিক হয়ে যাবে। তোমার লেখাপড়া, তোমার বাবার চিকিৎসা সব দায়িত্ব আমি নেব মা। বিয়ের পর তোমার বাবা আমাদের সাথেই থাকবে। অতসী মুচকি হেসে বলল, লোভ দেখাবেন না স্যার। প্রয়োজনে আমি কাজ করব, তাও অন্যের বোঝা হতে চাই না। আমি খুবই দুঃখিত আপনার কথা রাখতে পারবো না বলে। অতসীর বাবা সবটা চুপ করে দেখছিল। হঠাৎ নীরবতা ভেঙে বলে উঠল, অতসীমা, তুমি একটু ভেতরে যাও। তোমার বাবা মরে যায়নি যে তোমাকে এইসব ডিসিশন নিতে হবে। বাবা, আমি তো খারাপের জন্য কিছু করছি না। ভেতরে যেতে বলছি মা। অতসী কোনো কথা না বলে ভেতরে চলে যায়। অতসীর বাবা খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আপনারা বিয়ের ব্যবস্থা করুন, আমি আমার মেয়েকে রাজি করাবো, কিন্তু আপনি আমাকে কথা দিবেন যে আমার মেয়েকে কখনো কষ্ট দিবেন না। কিবরিয়া চৌধুরী অতসীকে বাবার হাত ধরে বললেন, ভাই, আমি আমার মেয়েকে যতটা না আদর করি, অতসীমাকে তার থেকে বেশি ভালোবাসবো। অতসীমা আমার আরেকটা মেয়ে হয়ে থাকবে। কিন্তু বিয়ে হবে ঘরোয়া ভাবে আগামী শুক্রবার। সে আপনি যেভাবে চান। অতসীর বাবার সাথে সাথে কিবরিয়া চৌধুরী কথা শেষ করে বের হয়ে গেল। ওনারা বের হওয়ার পর সাথে সাথে অতসী দৌড়ে বাবার রুমে আসলো। বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। বাবা, তুমি এমনটা কেন করলে? এই ছেলে ভালো না বাবা। অতসী দু চোখ মুছে মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু খেয়ে বললেন, যে পরিবারে বাবা মা বোন এত ভালো, সে পরিবারে গিয়ে তুই খারাপ থাকবি না মা। আমি কদিন বাঁচবো বল? আমি দেখে যেতে চাই তোর সুখ, তোর সংসার, তাহলে মরার পর কোনো আক্ষেপ থাকবে না। অতসী চুপ করে শুধু বাবার কথা শুনলো। আর যদি মনে করিস যে তুই কষ্টে থাকবি, বাবার কথায় ভরসা পাবি না, তাহলে দে, কল দিয়ে বলে দেই বিয়ে হবে না। অতসী এবারও প্রতি উত্তরে কিছু না বলে নিজের রুমে চলে গেল। হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। থাপ্পড় দেওয়ার পর থেকে জ্বালিয়ে খেয়েছে এই কদিন। বিয়ে করলে তো এই ছেলে জীবন নরক বানিয়ে ছাড়বে। ইফাজের মুখের দিকে তাকানো যাচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। সারা রুম পাচারি করতেছে। তুষার বিছানায় বসে বসে মোবাইল চেক করতেছে। তুই বিয়ে না করলে আঙ্কেলকে বল আমার আর অতসীর বিয়ে দিয়ে দিতে। এই তুই চুপ করবি? তুই জানা, তুই গিয়ে বল। না ভাই, মানতে হবে। অতসী দেখতেও কিউট, ব্যবহারও কিউট। তোর মাথা দাঁড়া, এখন কল দিয়ে জিজ্ঞেস করবো বিয়েতে কেন রাজি হলো। ইফাজ ফোন নিয়ে দিল অতসীকে কল। রিং হচ্ছে কিন্তু অতসী ধরছে না। অতসী ঠিকই দেখছে ইফাজ কল করছে, কিন্তু রাগ হচ্ছে খুব, তাই ধরছে না। ইফাজ সাথে সাথে মেসেজ পাঠালো, কল ধরবা নাকি তোমার বাসায় আসবো? এবার অতসী আরো বেশি রেগে গেল। কল রিসিভ করে বলল, শান্তি দেবেন না? হ্যাঁ, তোমার জন্য আমি অশান্তিতে আছি আর উনি শান্তি খোঁজে। এই শোনেন, আমি আপনার কোলে উঠে বসে নি আপনাকে অশান্তি দেওয়ার জন্য। এখন বসো নাই, ঠিকই তো। কদিন পরে আমাকে বিয়ে করে আমার মাথায় চেপে বসবা। আপনাকে একটা ভালো বুদ্ধি দেই, আপনি পালিয়ে যান। কাকে নিয়ে পালাবো আর কেন পালাবো? আমি আপনাকে বিয়ে করতে চাই না, তাই আপনি পালিয়ে যান। আমি কি তোমাকে বিয়ে করার জন্য জামাই সেজে বসে আছি নাকি? তুমি পালিয়ে যাও, তোমার মুখও দেখতে চাই না। বিয়ে তো অনেক দূরের কথা, আর এখন আমাকে এই মেয়েলি বুদ্ধি দিতে আসছো কেন? তখন যে বলছিলাম দরজা খুলো না, এটা তো আর কান দিয়ে যায়নি। তখন আমি আপনার কথা শুনিনি, এখন আপনি আমার কথা শুনেন। আপনি পালিয়ে যান। তুমি পালিয়ে যাও। পালিয়ে যাওয়া মেয়েদের কাজ। তাছাড়া আমার একটা সম্মান আছে। আপনার সম্মানের গোষ্ঠীর তুষ্টি মারি, কল কাটেন। এত কল কাটেন কাটেন করো কেন? আমার বাবাকে কল দিয়ে বলে যে তুই অন্য কাউকে ভালোবাসো, বিয়ে করবে না। এই কথা আপনার বাবাকে আপনি গিয়ে বলেন। কল দিয়ে খবরদার এসব ফালতু আলাপ করবেন না আমার সাথে, অসহ্য। বলেই অতসী কল কেটে দিল। ইফাজ ফোনের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে এত বদ শয়তানের দাদি? তুইও কম কিসে, তুইও শয়তানের দাদা। আচ্ছা বলতো, তুই আমার বন্ধু নাকি ওই মেয়েটার? তোরা যেভাবে ওই মেয়ের সাপোর্ট দেস, মনে হচ্ছে আমি কেউ না। সত্যি কথা তেতে হয় রে ইফাজ। কথাটা বলে এই মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যায় তুষার।
সন্ধ্যায় অতসী জানালার পাশের বাইরে তাকিয়ে আছে। বাবার সাথে অনেক রাগ হয়েছে, আর ভাবছি বাবার জন্য তো আমি এখন বেঁচে আছি। আমার জন্য বাবা এত কষ্ট করলো, এখন বাবাকে কষ্ট দিব কি করে? হঠাৎ কলিং বেল শব্দে অতসী গিয়ে দরজা খুলে দেখলো অনেকগুলো মিষ্টির প্যাকেট, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। নিচে একটা চিকুট পড়ে আর থাকতে দেখে অতসী উঠিয়ে খুলে দেখে নিল। আমার মিষ্টি বৌমার জন্য মিষ্টি পাঠালাম। অতসী আনমনে মুচকি এসে বলল, ছেলে চায় বিয়ে ভেঙে দেয় আর বাবার জন্য মিষ্টি পাঠায়। ইফাজ তার মায়ের রুমে বসে আছে। তুই আমার রুম থেকে যা, আমি ঘুমাবো। কালকে আবার আমার নতুন বৌমাকে নিয়ে শপিং করতে যাব। মা, এই মেয়ে আমাকে সবার সামনে থাপ্পড় মারছে। বিয়ে করলে তো লাথি দিয়ে রুম থেকে বের করে দিবে। অনিতা বেগম ইফাজের সামনে তার বাবাকে ডাকতেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেছে। ইফাজের মা অট্ট হাঁটি দিয়ে দরজা লক করে শুয়ে পড়ল। পরের দিন সকালে অন্ত গাড়ি নিয়ে এসেছে অতসীকে শপিং করতে নিয়ে যাবে। অতসী গাড়ি উঠতেই দেখলো ইফাজ পাশে বসে আছে। নাচতে নাচতে চলে আসছে শপিং করতে। আপনার পা দিয়ে তো নাচি নাই, তো আপনার এত জলে কেন? আমি বলেছি আমার জলে। চুপ করে বসে থাকুন, নয়তো গাড়ি থেকে বের হয়ে যান। এমন ভাব করছো যেন তোমার গাড়িতে বসে আছি। আমিও আপনার গাড়িতে বসে নই। কথায় পারা যাবে না, 1 নম্বরের বদমাইয়া। নিজে ইমাম সাহেব। এবার ইফাজ রেগে গিয়ে অতসীর হাতে জোরে চিমটি কাটতেই অতসী চিৎকার দিয়ে ওঠে। অন্ত সামনে সিটে বসা ছিল। অতসীর চিৎকার শুনে পেছনে তাকে জিজ্ঞেস করলো, কি হলো অতসী, চিৎকার করছো কেন? আপু, আমার সাথে যে একটা রাক্ষস বসিয়েছেন, ওর ধারালো অস্ত্রের মতো নখগুলো দিয়ে আমাকে চিমটি কেটেছে। অন্ত ইফাজের দিকে তাকিয়ে বলল, এই জন্যই ড্রাইভ করতে যাসনি। আরে না আপু, আমাকে ভুল বোঝাবা না। আর কথা নয়, আবার যদি এমন করিস তো তোকে গাড়ি থেকে নামিয়ে দিব। তুই রিক্সা দিয়ে বাকি রাস্তা আসবি। অন্ত সামনে তাকাতে ইফাজ অতসীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার নখ ধারালো অস্ত্রের মতো। তা নয় তো কি? আপনার জন্মের পর মনে হয় আন্টি নখ কাটতে ভুলে গেছিল। হ্যাঁ, ভুলে গেছিল, কারণ তোমার মতো শয়তানের দাদি এসে মনে করিয়ে দিবে বলে। এবার অতসী খুব জোরে বলে উঠল, কি বললেন? আমি শয়তানের দাদি? হ্যাঁ অন্ত আপু, তুমি শুনেছো তো? হঠাৎ গাড়ি থেমে গেল। অন্ত পেছনে তাকিয়ে বলল, ইফাজ, গাড়ি থেকে নাম তুই। এ আপু, এবার আমি কিছু করিনি। ইফাজ, তুই নেমে বাকি রাস্তা রিক্সা দিয়ে আসবি। ইফাজ অতসীর দিকে রাগী লুক দিয়ে তাকে গাড়ি থেকে নেমে গেল। আমি যদি তোমাকে এর বিচার না করি, আমার নামও ইফাজ না। অতসী মুখ চেপে হাসতেছে। এখন শান্তিতে যাওয়া যাবে। শপিং মলের সামনে আসতেই দেখলাম অনিতা বেগম আর কিবরিয়া চৌধুরী দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে ইফাজের মা জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার মিষ্টি বৌমার জন্য আমি অনেক অনেক গিফট রেখেছি। আপাতত আমার এই আংটি আমার বৌমার। তা ইফাস কোথায় অন্তু? গাড়ি থেকে নামিয়ে দিয়েছি, বলেছি রিক্সা দিয়ে আসার জন্য। কেন, আবার কি করেছে? যে রোদ আমার ছেলেটাকে, কেন এ শাস্তি দিলি? ইফাত এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। এখন চলো আমরা আস্তে আস্তে শপিং করতে থাকি। শপিং মলে ঢুকতেই ফার্স্ট অতসীর জন্য শাড়ি দেখতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ইফাজ এসে পড়লো। অন্ত শাড়ির আঁচলটা অতসীর মাথায় দিয়ে দেখছিল কেমন লাগে। আয়নার সামনে নিয়ে অতসীকে দাঁড় করে। দেখো এখন কেমন লাগছে তোমাকে। অতসী আয়নার দিকে তাকাতেই ইফাজ অন্যদিকে তাকিয়ে বলল, পেটটিকে শাড়ি পরলে পেটটি লাগে, সে আবার দেখার কি আছে? ইফাজ, তুই অতসীকে কিছু বললি? কখন আমি কাকে কি বলবো? সব জায়গায় তুমি আমার দোষ দেখো আপু। আমি চলেই যাব, আর থাকবো না তোমাদের সাথে। আমাদের সাথে তোকে রাখতেও চাই না। তোর ড্রেসগুলো কেনা শেষ হলে যেখানে ইচ্ছে চলে যা। অন্ত শাড়িটা নিয়ে যায়। অতসী ইফাজের দিকে তাকিয়ে বলল, পেতনি কাকে বলছেন? যে পেটটি তাকে বলেছি। হনুমান কোথাকার। এই বদমে, হনুমান কাকে বললা? যে হনুমান তাকে বলেছি। ডোনিকার একটা ভাব নিয়ে অতসী দ্রুত অন্তর সাথে দাঁড়িয়ে পড়ে। শপিং করা শেষ হলে অতসীকে নিয়ে ইফাজদের বাসায় যায়, কিন্তু অতসী বাসার ভেতরে ঢোকে না। ইফাস, অতসীকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আস। বাবা, আমার বাইকে তেল নাই। তুষার দৌড়ে এসে বলল, আমার বাইকে তেল আছে আঙ্কেল, আমি অতসীকে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা যাও বাবা। কিবরিয়া চৌধুরী চলে যেতেই ইফাজ তুষারের সামনে দাঁড়িয়ে বলে, এত শখ কেন রে তোর? আপনার সমস্যা কি? তুষার ভাইয়া চলুন, আপনি আমাকে নামিয়ে দিয়ে আসুন। তুষার যাবে না? আপনাকে জিজ্ঞেস করছি আমি। ইফাজ তুষারের বাইকের চাবি কেড়ে নিয়ে যায়। তুষার বাসার ভেতরে ঢুকে মেন গেট বন্ধ করে এসে নিজের বাইক স্টার্ট দেয়। উঠে বসো, আর আমার কিছু শর্ত আছে।
আমার থেকে দূরত্ব বজায় রেখে বসবে, আর বাইক থেকে পড়ে গেলেও আমাকে টাচ করবা না, আর বাইকে উঠে কোনো কথা বলবা না। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। অতসী বাইকে উঠে মাঝখানে দুটো ব্যাগ রেখে বসে। আগে থেকে বলে দেই, পড়ে গেলে আমার দোষ নাই। অতসী আর কোনো কথা বলল না। সুমি সকাল থেকে ইফাজকে অনবরত কল দিচ্ছে, কিন্তু একবার জন্য কল রিসিভ করেনি ইফাজ। অতসী বেশ কয়েকবার খেয়াল করলো ইফাজের ফোনে কল আসতেছে, কিন্তু কিছু বলেনি। ইফাজ অতসীকে নামিয়ে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি, সাথে সাথে চলে যায়। অতসী বাসায় ভেতর ঢুকে বাবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে গেল। ইফাজ বাসায় ঢুকে তুষারে ডেকে আনে। এখন আমাকে ডাকিস কেন? তখন তো দরজা লক করে চলে গিয়েছিলি। এসব কথা বাদ দে, এই সুমিটা আমাকে ফোন দিয়ে জ্বালানি মারছে। এমনি এই অতসী বদবেটার জন্য বাঁচি না, তার উপর সুমি এক ঝুটকো ঝামেলা। ব্লক করে দিলেই তো পারিস। ব্লক করলে ও অন্য নাম্বার দিয়ে কল দিচ্ছে। তাহলে বলে দে তোর বিয়ে, অতসীর সাথে পরিচয় করিয়ে দে। আরে না, এ কথা ভুলেও বলা যাবে না, তাহলে দেখা যাবে অতসীর পিছনে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। যে গুন্ডি মেয়েটা। ওহ বাবা, বিয়ের আগে এত দরদ। ইফাজ রাগী লুক দিয়ে ওয়াশরুমে চলে গেল। পরের দিন সকালে আজকে কোনো কাজ নেই, বিয়ের আরো কয়েকদিন বাকি। এই কয়েকদিন কলেজ মিস দিলে চলবে না, তাই অতসী কলেজে যাওয়ার জন্য বের হলো। কলেজে যাওয়ার পরে রুহি এসে জড়িয়ে ধরলো। তুই কালকে আসলি না কেন? এমনি কাজ ছিল। কি এমন কাজ যে আমি শুনতে পারবো না? আরে তেমন কিছু না, তোর কি খবর বল। ও ভালো কথা, তোকে বড় ক্লাসের আপুরা খুঁজে গেল কেন রে? কলেজে তো কাউকে চিনি না, তার উপর কোন আপু। এসব ভেবে লাভ নেই, কারোর প্রয়োজন পড়লে আবার এসে খুঁজে নেবে না। আচ্ছা, অনেকটা টাইম আছে, আরো চল ক্যান্টিনের দিকে যাই। অতসী সম্মতি দিতেই রুহি অতসীর হাত ধরে ক্যান্টিনের দিকে যেতে কতগুলো মেয়ে পথ আটকে দাঁড়ায়। তুমি অতসী তাই না? আপনি কে? আমি ইফাজের গার্লফ্রেন্ড। আমি তো ইফাজ না, তো আমার কাছে আসছেন কেন? তুমি নাকি ইফাজকে থাপ্পড় মেরেছ, আমাকে চিনো তুমি? প্রয়োজন পড়লে আপনাকেও মারতে পারি। সাহস তো দেখছি অনেক তোর। আপনার সাহস কম থাকলে আমার থেকে ধার নিতে পারেন। অতসী সামনের দিকে তাকাতেই দেখে ইফাজ আসছে। ইফাজ সুমিকে অতসীকে দেখে সাথে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। অতসী খুব স্বাভাবিকভাবে বলল, নিজে আমার সাথে পারেন না, তাই কি গার্লফ্রেন্ড লেলিয়ে দিয়েছেন? অতসী কথাটা বলে রুহিকে নিয়ে ক্লাসরুমের দিকে চলে যায়। ক্লাসে গিয়ে বসতে রুহি বলে উঠল, তুই যে কেন এই ঝামেলায় জড়াস আল্লাহ জানে। কলেজের বাইরে ইফাজ আর ভেতরে সুমিকুমিটা এখন তোকে জ্বালাবে। সুমি ইফাজের হাত ধরতে ইফাজ দূরে সরে যায়। তোমার সমস্যা কি? ইফাজ, তুমি এইভাবে কথা বলছো কেন? এই মেয়ে, তোমার সমস্যা কি? আমি কি কোনোদিন তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? ইফাজ, তুমি এত রিয়েক্ট কেন করতেছো? কালকে সারাদিন কল দিলাম, ধরলা না, এখন যাই সামনে পেলাম এতেও রাগ দেখানো শুরু করেছো। ইফাজ সুমি কথার কোনো উত্তর না দিয়ে চলে যায়। এতে সুমি আরো বেশি রেগে যায়, কিছু বলতে চেয়েও থেমে যায়। সুমি শুধু ইফাজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কলেজ ছুটি হবার পর অতসী ক্যাম্পাস থেকে বের হতেই ইফাজকে দেখলো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আরো অনেকগুলো ছেলে। ইফাজকে দেখেও না দেখার ভাব নিয়ে অতসী হাঁটতে শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পর ইফাজ বাইক নিয়ে অতসীর সামনে গিয়ে দাঁড়ালো। অতসী ইফাজকে কোনো পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে আবার হাঁটতে শুরু করলো। ইফাজ আবার বাইক নিয়ে সামনে দাঁড়ালো। সমস্যা কি? তুমি আমার সমস্যা। তাহলে আমার থেকে দূরে থাকুন, কোনো সমস্যা হবে না। সেসব বাদ দাও। সরি। রাস্তা থেকে সরে দাঁড়ান তো, মানুষ দেখছে। দেখুক, আমি এসব কেয়ার করি না। আমাকে কেন ডিস্টার্ব করতে আসলেন? আপনার গার্লফ্রেন্ডের কাছে যান। বাইকে ওঠো। তুমি প্রতিদিন হেঁটে যাও কেন এতটা রাস্তা? আপনার এত দরদ উতলাতে হবে না, সামনে থেকে সরেন, নয়তো সাইড দেন। এই জন্যই মানুষের ভালো করতে হয় না। আপনাকে ডেকে আনছি আমার ভালো করার জন্য। ইফাজ আর পথ আটকাল না, অথচ চুপটি করে চলে গেল। অনিতা চৌধুরী জমিয়ে রান্না করতেছে, কারণ আজকে অন্তরের হাজবেন্ড আসতেছে। অন্তু, বলো মা। ইফাজ কোথায় রে? বাসায় আসেনি এখনো। আমার রান্না শেষ হলে অতিশীর জন্য খাবার পাঠিয়ে দিস তো। মেয়েটার মা নেই, আমি চাই এটা যেন তার কখনো মনে না হয়। তোমার ছেলে যে অবস্থা, যাবে কি খাবার নিয়ে? ইফাজ না গেলে আমি যাব। ইফাজ বাসায় ঢুকে অন্তর ডেকে আনে। ইফাজ এসে ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চল রাতে রেস্টুরেন্টে যাই, এতে অতসীর সাথে রূপমের আলাপটাও হয়ে যাবে। যাব না আমি, তোমরা যাও। যাবি না তো? আচ্ছা দেখি, এভাবে তাকাও কেন? অতসীকে কল দিয়ে বলিস তুই। তুমি কল দিয়ে বলতে পারো না? আমি পারবো না। তুই কল দিয়ে বলবি, নয়তো আমি তোর বিয়েতেই থাকবো না।
অন্তকে অনিতা বেগম ডাকতে অন্ত চলে যায়। ইফাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মেয়ে আমার কল ধরতেই চাই না, কি করে বোঝাই? কলিং বেলের শব্দে অতসী দরজা খুলে দেখলো ইফাজের মা। আসসালামু আলাইকুম আন্টি। সালাম দিয়ে হাতে থাকা ব্যাগগুলো অতসী নিয়ে নিল। ভেতরে ঢুকে বসতেই অনিতা বেগম বলল, অতিশী, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। অতসী থমকে গিয়ে জিজ্ঞেস করলো, কেন আন্টি? অনিতা বেগম উঠে অতসীর হাত থেকে ব্যাগগুলো নিয়ে ডাইনিং ব্যাগগুলো রেখে খাবারগুলো বের করলো। আন্টি এসবের কি দরকার ছিল? অতসীকে একটা চেয়ারে বসিয়ে অনিতা বেগম প্লেটে খাবার নিয়ে অতসীর মুখে খাবার তুলে দিল। রাগ করলাম এই জন্য, আমি যে এখনো তোমার মা হতে পারিনি, তাই আমাকে কি মা বলা যায় না? অতসী না চাইতো ও দু চোখ পানি পড়ছে। অনিতা বেগম এক হাত দিয়ে চোখগুলো মুছে দিয়ে বলল, আরে বাবা, কাঁদছো কেন? মা বলতে আপত্তি থাকলে বলতে হবে না। এই জন্য কাঁদছি না মা, আমার মা মারা যাবার পর কেউ এমন ভাবে মুখে তুলে খাইয়ে দেয়নি। আমি তো ইফাসকে প্রায় খাইয়ে দিই, তোমাকেও না হয় এখন থেকে নয়, বিয়ের পর থেকে খাইয়ে দিব। এখন একটু হাসো। ইফাস বেশ কিছুক্ষণ ধরে অতসীকে ফোনে কল দিচ্ছে। এই মেয়েটাকে কল দিলে কখনো পাওয়াই যায় না। কথাটা বলতে কল রিসিভ হয়ে গেল। কথা বলছো না কেন? কল রিসিভ করার পর তো মানুষ হ্যালো বলে। তুমি কি বোবা হয়ে গেছো? আমি বোবা হই বা অন্য কিছু ওইটা আপনার জানতে হবে না। কল দিয়েছেন কেন ওইটা বলেন। এই শোনো, কোনো কাজ ছাড়া এমনি আমি তোমাকে কল দেই না। কাজের কথা বললে বলুন, নয়তো বাইরে। এত তারা কিসের তোমার? বয়ফ্রেন্ড কল দিচ্ছে নাকি? ওই কৈফিয়ত আপনাকে কেন দিব? এদের তো ভালো হয়েছে, পালিয়ে যাও প্লিজ। আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে ঠিকই পালিয়ে যেতাম। আপনি তো গার্লফ্রেন্ড আছে, আপনি এখন পালিয়ে যাচ্ছেন না কেন? সন্ধ্যায় রেডি হয়ে থেকো। কোনো ইচ্ছে নেই আপনার সাথে কোথাও যাওয়ার। আমাকে কি পাগলে পাইছে নাকি? আপু বলেছে। ওকে, তাহলে ঠিক আছে। ইফাজকে আর কিছু বলতে না দিয়ে অতসী কল কেটে দেয়। সন্ধ্যা হতে অন্ত একটা শাড়ি নিয়ে ইফাজের রুমে ঢুকে, এই ব্যাগে শাড়ি জুয়েলারি আছে, অতসীকে এগুলো পরিয়ে তোর সঙ্গে করে নিয়ে ক্যাফেতে চলে আসিস। লেট করিস না, এখনই বের হয়ে যা। আমি পারবো না আপু। তাহলে আমি রূপমকে নিয়ে এক্ষুনি এই বাসা থেকে চলে যাব। ইফাজ একরাশ বিরক্তি নিয়ে বলল, হয়েছে, যাচ্ছি। ইফাজ অতসীর বাসার সামনে এসে অতসীকে কল দিয়ে আসতে পড়ল। কি হলো আপনি এখানে? জন্মের পর নির্ঘাত কোনো ক্ষমার অযোগ্য কোনো পাপ করেছি, তার শাস্তি পাচ্ছি। এই ব্যাগে নাকি শাড়ি আছে, দ্রুত পরে 5 মিনিটের ভেতরে এসো। আপনিও ভেতরে চলুন। যাব না আমি। কি ভেবেছেন আপনি যাবেন না বললেই আমি তেল মাখবো নাকি? একটু ফর্মালিটি মেইনটেইন করলাম আর কি। বদমাইয়া। কি বললেন? যাও প্লিজ আপু, আমাদের জন্য ক্যাফেতে ওয়েট করতেছে। অতসী রুমে এসে কতক্ষণ বাবার সাথে কথা বলল, তারপর শাড়ি পরে রেডি হয়ে নিল। পাক্কা 1 ঘন্টা লাগলো। ইফাজ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বারবার অতসীকে কল দিচ্ছে, কিন্তু অতসী ইচ্ছে করে ফোন সাইলেন্ট করে রেখেছে। ইফাজ বাধ্য হয়ে দরজায় কলিং বেল বাজালো। অতসী দরজা খুলে বলল, হয়ে গেছে, চলুন। এতক্ষণ লাগছে তোমার শাড়িটা পরতে? আপনার সমস্যা কি? এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকলে বুঝতে সমস্যা কি? যখন রুমে আসতে বলছিলাম তখন তো আসেননি, তাই এই শাস্তিটা আপনার প্রযোজ্য ছিল। বেশি কথা না বলে চলো। বাইকে বসে অতসী খোলা চুলগুলো বারবার ইফাজের মুখে এসে পড়তেছে। ইফাজ বাইক থামিয়ে বলল, অ্যাক্সিডেন্ট করানোর কোনো শখ আছে? মানে? চুল বাঁধো, বারবার আমার মুখে এসে পড়তেছে। অতসী আস্তে করে সরি বলে চুলগুলো হাত খোপা করে নিল। ক্যাফেতে যাওয়ার পর অতসী তুষার, রূপম আর অন্তর সাথে কথা বলল। সবাই বসে গল্প করতেছিল। হঠাৎ রূপম বলে উঠল, শালা বাবু, বিয়ের আগে বউকে একবার প্রপোজ করে ফেলো দেখি। ইফাজ অবাক হয়ে তাকিয়ে পড়ল। এই বদমেয়েকে আমি প্রপোজ করব? ইম্পসিবল। আপনি কি মিস্টার অসভ্য খান? বদ কাকে বলেন? হ্যাঁ, দেখলেন তো, কিছু বললেই রবি সিম হয়ে যায়। রূপম ভ্রুকুচকে জিজ্ঞেস করল, রবি সিম আবার কিভাবে হয়? ওই তো, কিছু বললেই জ্বলে ওঠে আপন শক্তিতে। অন্ত আপু দেখলে তো কেমন অসভ্য যে। তোরা দুজনই চুপ করবি প্লিজ, হয়েছে অনেক। চল এখন বাসায় চল, দুজন ঝগড়া করতে করতে মাথা খেয়ে ফেলবি। আপু, আমি বাইকে করে এই মেয়েকে নিয়ে যেতে পারবো না, আর যদি নিয়ে যেতে বলো তো কিন্তু মাঝ রাস্তায় নামিয়ে দিব। আমি আপনার সাথে যাবো না। আচ্ছা, তোমাদের দুজনকে একসাথে দিব না, অতসীকে আমি পৌঁছে দিব। ইফাজ, তুই রূপমকে নিয়ে চলে যা। অন্ত অতসীকে নিয়ে গাড়ি বসে। অতসীকে চুপ করে বসে আছে, তাই অন্ত জিজ্ঞেস করল, অতসী, তোমার আর কি কি শপিং বাকি আছে বলো আমাকে। আর তো বেশি দিন বাকি নাই, মাত্র 3 দিন।
এখন আর কলেজে যেতে হবে না। কালকে সবকিছু গুছিয়ে নিও, কারণ তোমাদের বিয়েটা আমাদের বাংলো বাড়িতে হবে। অতসী শুধু মাথা নাড়ল, কোনো কথা বলল না। অন্ত অতসীকে তার বাসার সামনে নামিয়ে চলে গেল। অতসী বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। শুয়ে ফোন হাতে নিতে দেখলো ইফাজের নাম্বার থেকে মেসেজ আসলো। এখনো সময় আছে, পালিয়ে যাও। মনে মনে ইফাজকে এক গাদা বকা দিয়ে ঘুমিয়ে পড়ল অতসী। সকালবেলা কানমোলা খেয়ে ইফাজ ঘুম থেকে উঠল। অনিতা বেগম ছেলের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। এইবারই শেষ, আমি গুছিয়ে দিলাম, এরপর থেকে বউ ব্যাগ গুছিয়ে দিবে, বুঝলি? মা, আমি বিয়ে করতে চাই না। বিয়ের দিন কাজে যখন বলবে বলো বাবা কবুল, তখনও কি বলবি আমি বিয়ে করতে চাই না? উফ মা, এসব ভালো লাগে না আমার। কি ভালো লাগে না বলতো? অতিশীকে কল দিয়ে তো জিজ্ঞেসও করতে পারিস মেয়েটা সব ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছে কিনা। পারবো না, বদ মেয়ে একটা। আমি কিছু বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। ছেলের কথা শুনে অনিতা বেগম হাসছে। ইফাজের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছেলেটা এত বড় হয়ে গেল আমি বুঝতেও পারিনি। সন্ধ্যা হতে ইফাজের বাংলো বাড়িতে সবাই পৌঁছে যায়। অন্ত অতসীকে তার রুম দেখিয়ে দিয়ে অতসী বাবাকে একটা রুমে শুয়ে দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেল। ইফাজ খাবার নিয়ে এসে দরজায় কয়েকবার নক করলো। অতসী ওয়াশরুমে থাকায় দরজা খুলতে একটু লেট হলো। জীবনে কোনো দিন তুমি ঠিক টাইমে দরজা খুলতে পারছো? হ্যাঁ, আপনার গন্ধ পেলেই আমি লেট করে দরজা খুলি, এটা বুঝতে হবে। ইফাজ রাগে একটা লুক দিয়ে জিজ্ঞেস করলো, গন্ধ মানে? কিছু না। বদ মেয়ে, অসভ্য ছেলে। অসভ্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছো কেন? আপনাকে কৈফিয়ত দিতে হবে না, তোমার বয়ফ্রেন্ডকে গিয়ে দাও। আচ্ছা বাই। খাবারটা নিয়ে দরজা অফ করো। অতসী হাত থেকে টান দিয়ে খাবারটা নিয়ে অনেক জোরে দরজা বন্ধ করে দিল। ইফাজ জানালা দিয়ে বলল, দরজা কি তোমার টাকার? এত জোরে দরজা লাগালে কেন? অতসী কোনো উত্তর দিল না। কি হলো, কথা বলো না কেন? এই বদ মেয়ে, বলো না কেন দরজা কি তোমার টাকার? হ্যাঁ, আমার মুখও আপনার টাকার না, আমি কোনো উত্তর দিব। ইফাজ অনেকটা মুখ ভেঙচি দিয়ে চলে যায়। পরের দিন বেলা বাড়ার যাওয়ার সাথে সাথে ইফাজের কিছু আত্মীয় বন্ধুরা বাংলোতে চলে আসে। অথচ অনেকবার জিজ্ঞেস করার পরও সে বলল এই দুনিয়াতে তার বাবা ছাড়া কেউ নেই। ব্যাপারটা বেশ খটকা লাগলো অন্তর। তাহলে কি কোনো অতীত লুকাতে চাচ্ছে অতসী? তুষার ইফাজের কাঁধে হাত রাখিয়ে বলল, কেঁদো না বন্ধু, আমি আছি। ইফাজের বন্ধুরা মিলে পুরো বাড়ি সাজিয়েছে। অন্ত সব দায়িত্ব নিয়ে হলুদের সব ব্যবস্থা করলো। বাড়ির একটা সাইডে ইফাজের হলুদের ব্যবস্থা করলো, আর অপর সাইডে অতসী হলুদের ব্যবস্থা করলো। অন্ত অতসীকে হলুদ শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। অতসী রুমে বসিয়ে অন্তর চলে যায়। অন্ত চলে যাওয়ার সাথে সাথে অতসী তার বাবার রুমে চলে যায়। বাবাকে জড়িয়ে ধরে বাবা মেয়ে দুজনেই কান্না করে। তোর মা থাকলে আজকে তোকে দেখে অনেক খুশি হতো রে। কত স্বপ্ন দেখতো মেয়েকে এক রাজকুমারের মতো ছেলের সাথে বিয়ে দিবি। বিয়ে তো হচ্ছে ঠিকই, কিন্তু মানুষটা তো আর নাই রে। বাবার কথা শুনে অতসী আরো বেশি কান্না শুরু করে। অতসী কান্না শুনে অন্ত রুমে চলে আসে। অতসী কেন কান্না করছো? আমরা কি তোমার কেউ না নাকি? অন্ত অতসীর চোখ মুছে অতসীকে নিয়ে হলুদ দিতে চলে যায়। দুজনে হলুদ শেষ হতে হতে রাত প্রায় 1টার মতো বাজে। অতসী কোনো রকমে রুমে ঢুকে শুয়ে পড়ে। খুব সাদামাটা ভাবে ইফাজ অতসীর বিয়েটা হয়েছে। একটা রুমে ইফাজ আর অতসীর জন্য সাজানো হয়। অন্ত অতসীকে রুমে বসিয়ে দিয়ে বাইরে চলে যায়। রূপম তুষার ইফাজকে নিয়ে বাগানে দাঁড়িয়ে আছে। সে কিছুতেই রুমে যাবে না। শালাবাবু এখন কেন ভয় পাচ্ছ? বিয়ে তো করেই ফেলেছ, বেঁচে থাকলে বাসর ঘরে যেতেই তো হবে। এই ভয় কোথায় পাই আমি? তাহলে যেতে চাও না কেন? ইফাজ, তুই না গেলে আমি যাই। দুলা ভাই, আমার আগে তুষারকে বিয়েটা করানো উচিত ছিল। সে তুষারের কথা তোমাকে ভাবতে হবে না। ভালোই ভালো যাবে নাকি অন্য পথ অবলম্বন করব? রূপমা আর তুষার ইফাজকে টেনে নিয়ে রুমে ঢুকে বাইরে থেকে তালা লাগিয়ে রেখে চলে আসে। ইফাজ রুমে ঢুকতেই দেখে বিছানার মাঝখানে অতসী ঘুমিয়ে আছে। এমন হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে, অন্য কেউ ভালো করে বসতেও পারবে না। ইফাজ টেবিলে থাকা পানির জগটা এনে সুন্দর করে অতসীর মুখে ঢেলে দিতেই অতসী উঠে বসলো। এমন মাউন্ট এভারেস্টের মতো হাত পা গুলো নিয়ে ফ্লোরে ঘুমাতে পারলে না? বেডে তো কাউকে বসার পর্যন্ত জায়গাটা রাখোনি। এই জন্য আপনি আমাকে এভাবে ভিজিয়ে দেবেন? এটার বিচারটা পরে করছি, আগে শাড়িটা চেঞ্জ করে আসি। অতসী উঠে দরজা খুলতে গেলেই দেখলো বাইরে থেকে দরজা লক করা। ইফাজের দিকে তাকাতে ইফাজ বিছানায় শুয়ে পড়ে। অতসী দ্রুত হেঁটে এসে কোমরে হাত দিয়ে বলল, দরজা লক করেছে কে? ইফাজ কোনো কথা বলল না। অতসী আবার জিজ্ঞেস করলো। ইফাজ এবারও চুপ করে থাকলো। অতসী ইফাজের পাঞ্জাবির কলার ধরতে গিয়ে ইফাজের উপর পড়ে যায়। ইফাজ এক হাত দিয়ে অতসীকে নিজের সাথে মিশিয়ে নেয়। অতসী হাত পা ছুটতেছিল, তাই ইফাজ
অতসীকে ইফাজের নিচে ফেলে দেয়। এ কি অসভ্যতা হচ্ছে! আর আপনার ওজন তো 200 মণ হবে মনে হচ্ছে। ছাড়ুন আমাকে। তুমি নিজে থেকেই আমার কাছে এসেছো, আমি কি জোর করে এনেছি নাকি? তাছাড়া এটা আমার অধিকার। কি ভূতে ধরলো নাকি আপনাকে? হ্যাঁ, তোমার ভূতে ধরেছে। আজকে আর তোমাকে ছাড়ছি না, তুমি এখন আমার সম্পত্তি, যে করেই হোক তোমাকে চাই। ইফাজ এক হাত দিয়ে অতসী লিপস্টিক মুছে দেয়, কানের দুলগুলো খুলে দেয়। ইফাজের প্রতিটি স্পর্শে অতসী কেঁপে উঠছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ইফাজ অতসী এক হাত নিজের হাতের মধ্যে আটকে নেয়। আস্তে আস্তে কানের কাছে গিয়ে ঠোঁট স্পর্শ করতেই অতসী চোখ বন্ধ করে ফেলে। খুব আস্তে করে বলে, আমার টেস্ট অতটাও খারাপ না। কথাটা বলতেই অতসী চোখ বড় করে তাকিয়ে বলে, কি বলছেন? ইফাজ অতসী উপর থেকে উঠে হালকা ধাক্কা দিতেই অতসী নিচে পড়ে যায়। আল্লাহ, আমার কোমর ভেঙে দিল রে। ইফাজ অতসীর সামনে দাঁড়িয়ে বলল, আবার আমার আশেপাশে দেখলে এর থেকেও খারাপ হবে। বদমেয়ে, শয়তান ছেলে, আমার সুযোগ আসতে দে, আব্বা ডাকিয়ে ছাড়বো। ইফাজ দাঁড়িয়ে হাসতেছে। অতসী কোনো রকম উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো রূপমের মেসেজ। বৌমনি, আজকের জন্য আপনাদের একা ছেড়ে আসলাম। আমরা বাংলো বাড়ি থেকে চলে যাচ্ছি, দেখা হবে কালকে। শত চেষ্টা করেও কিন্তু লাভ নেই, দরজা কিন্তু খুলবে না। কালকে সকালে মালিককে বলে এসেছি, উনি খুলে দিবে। তোমার বাবাকেও নিয়ে গেলাম, নো টেনশন। এ রাত বারবার আসে না, সো মোবাইল রেখে জামাইকে দেখো। হ্যাপি বাসর রাত। অতসী মেসেজটা দেখে ইফাজের দিকে তাকিয়ে বলল, সব জানতেন আপনি? কি জানতাম? এই যে সবাই আমাদেরকে এই নরকে তালা বন্ধ করে চলে যাবে। ইফাজ সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে বলল, কি সবাই চলে গেছে মানে? আমার মতো এক নিরীহ আন্ডা বাচ্চাকে কুমিরের গর্তে ফেলে চলে গেছে? এই অসভ্য বনর কোথাকার সব জেনে এখন ঢং করা হচ্ছে। এই তুমি হলিউডের নায়িকা না? হ্যাঁ, যে তোমার সাথে রোমান্স করার জন্য ভং ধরবো। অতসী হেসে বলল, কি না আমার চেহারা কুত্তায় দেয় পাহারা। নিজের মুখ আয়নায় দেখে আসুন একবার। কথাটা বলে অতসী ইফাজের লাগেজ খুলতে থাকে। ইফাজ গিয়ে অতসীর থেকে লাগেজ দূরে সরিয়ে নেয়। এই তুমি আমার লাগেজ ধরো কেন? আপনি যে আমাকে ভিজিয়ে দিছেন, সারা রাত কি ভেজা কাপড় নিয়ে থাকবো নাকি? সারা রাত নাই, আরেকটু সময় বাকি আছে, পরে তুমি রুম থেকে বের হতে পারবে। বেশি কথা বললে না, এখন আপনার আব্বুকে কল দিব। অতসী ইফাজের থেকে টান দিয়ে লাগেজটা নিয়ে একটা টি শার্ট বের করে ওয়াশরুমে চলে যায়। অতসী শাড়ি পরে হাঁটতে অসুবিধা হয়, তাই নিচে লেগিংস পরা ছিল। শাড়িটা খুলে উপরে ইফাজের টি শার্টটা পরে নিল। অতসী ওয়াশরুম থেকে বাইরে বের হতে যাবে, তখনই দেখলো বাইরে থেকে লক করা। অতসী কয়েকবার বলল, কিন্তু ইফাজ দরজা খুলল না। দরজায় লাথি মারতে ইফাজ দ্রুত এসে দরজা খুলে দিল। এতক্ষণ লাগলো কেন আপনার দরজা খুলতে? ড্রেস চেঞ্জ করছিলাম, তুমি এসে যেন লজ্জা হরণ করতে না পারো, তাই দরজা দিয়ে রাখছি। ইফাজ অতসীর দিকে খেয়াল করে দেখলো অতসী টি শার্টের উপর দিয়ে শাড়ির কিছু অংশ পেঁচিয়ে রেখেছে। ইফাজের সাথে সাথে একটা শার্ট বের করে দিয়ে বলল, এটা পরে নাও, তাহলে শাড়ির আর প্রয়োজন হবে না। অতসী শার্টটা পরে নিল। মনে হচ্ছে সাগরে ডুবে যাচ্ছি। এত বড় শার্ট, তাও টি শার্টটা একটু ছোট ছিল, কোন রকম পিন দিয়ে আটকিয়ে পড়েছি। এটা পরে তো মনে হচ্ছে আবার পাঞ্জাবি। এই এত কথা শুনতে চাই না, ভালো না লাগলে আমার শার্ট দিয়ে দাও। সে বিছানায় বসতে দেখলো যে বালিশে ঘুমিয়েছিল, বালিশ সহ বিছানা চাদর ব্ল্যাঙ্কেট অনেকটা ভিজে গেছে। অতসী উঠে আলমারি থেকে বিছানার একটা চাদর বের করে নিল, কিন্তু আলাদা বালিশ বা ব্ল্যাঙ্কেট পেল না। চাদরটা উঠে নতুন চাদর বিছিয়ে নিল। ইফাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অতসীর কাণ্ড দেখছে। অতসী সুন্দর করে শুকনা বালিশ নিয়ে শুয়ে পড়ল। ব্ল্যাঙ্কেটের যে অংশটুকু শুকনা ছিল তাও গায়ের উপর নিয়ে নিল। এই আমি কোথায় ঘুমাবো? নিচে। নিচে মানে? পানি ঢেলেছেন, এখন আপনাকে নিচে ঘুমোতে হবে, এটা শাস্তি। ইফাজ দ্রুত গতিতে শুয়ে পড়ে। এসব শাস্তি আমি মানি না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। ইফাজ অতসী থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে টানাটানি শুরু করছে। অতসী রেগে গিয়ে জোরে ধাক্কা দিতে ইফাজ বেড থেকে পড়ে যায়। অতসীর সাথে সাথে ব্ল্যাঙ্কেটটা গায়ে নিয়ে শুয়ে পড়ল। অনিতা বেগম ইফাজের ছোটবেলার অ্যালবাম নিয়ে বসে আছে। কত ধরনের ছবি এটাতে, সব ছবিতে হাত বুলাচ্ছে। কিবরিয়া চৌধুরী অনিতা বেগমের কাজকর্ম দেখে যাচ্ছে অনেকক্ষণ যাবত। আচ্ছা, ছেলেকে আমাদের ছেড়ে কোথাও চলে গেছে, তুমি এমন কাঁদছো কেন? আমার ছেলেটা যে অনেক বড় হয়ে গেছে, আমি কেন জানি মানতে পারছি না। ছেলে বড় হবে, এটা স্বাভাবিক, এতে বাবার কি আছে? আচ্ছা, আমার ইফাজ কি আমাকে কখনো ভুলে যাবে? আজব, এসব কেমন কথা? হ্যাঁ, ঘুমাও।
অনিতা বেগম আর কোনো কথা বলল না, বলে পাশের টেবিলে অ্যালবামটা রেখে শুয়ে পড়ল। তুষার আর রূপম ফোন নিয়ে বসে আছে। ভাই আর কত কল দিব? ইফাস তো কল ধরে না। প্রথমে রুমে ঢুকতে চাইনি, এখন তো দেখছি কালকে সকালে বের করা যাবে না। অতসীর ফোনে কল দাও তো দেখি। তুষার রূপম দুজনেই ক্লান্ত হয়ে আর কল দিল না। পর্দার ফাঁকা অংশ দিয়ে একগুচ্ছ আলো এসে অতসীর মুখে পড়তে চোখগুলো খুলল। সূর্যের আলোর কারণে সাথে সাথে আবার চোখ বন্ধ করে নিল, কিন্তু নিজের উপর ভারী কিছু অনুভব হতে চোখ খুলে তাকাতেই দেখলো ইফাজ অতসীর উপর পা দিয়ে শুয়ে আছে। এটা দেখে অতসী বেশ রেগে যায়। পা সরানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। অতসী ইফাজের হাতে জোরে চিমটি কাটতে ইফাজ উঠে বসে। ব্যথা লাগলো। আসো, তোমাকে দিয়ে বোঝাই কেমন লেগেছে। তো হাতির মতো পা গুলো তো আমার উপর না দিলেও পারতেন। হাতির মতো পা মানে? এক পাল্লায় হাতি আর এক পাল্লায় আপনার এক পা দিলে আপনার পা আর হাতি সমান সমান। এই অদ্ভুত কথা কোথায় পাও তুমি? হ্যাঁ, তোমাকে কালকে নিষেধ করলাম না যে আমার সাথে ঘুমাবে না? আমি এমন পা দিয়েই ঘুমাই। ও তাই বুঝি? তা কার কার উপর পা দিয়ে আপনি ঘুমাতেন? ইফাজ উঠে বালিশটা অতসীর মুখে ছুঁড়ে মেরে বলল। কোলবালিশের? অতসী কিছু বলার আগে ইফাজ ওয়াশরুমে ঢুকে পড়ল। অতসী ফোন নিতেই দেখলো 13টা মিস কল। সময় দেখে তো অতসী দাঁড়িয়ে পড়লো। অলরেডি 12টা বেজে গেছে। অতসী দ্রুত তুষারকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথে তুষার রিসিভ করে। হে ভাবি, আমাদেরকে ভুলে গেছেন নাকি? সরি ভাই, কল দিয়েছেন দেখিনি। এখন তো আর আমাদের চোখে পড়বে না। আসলে ফোন সাইলেন্ট ছিল তাই দেখিনি। কেন এতবার কল দিয়েছে? কোনো প্রবলেম হয়েছে? না রূপম, ভাই নাকি ইফাজের সাথে কথা বলবে, তাই কল দিয়েছিলাম। তা কোথায় ইফাজ সাহেব? ওয়াশরুমে গিয়েছে। আসলে বলবেন, কল দিতে। রাখলাম। অতসী ফোন রেখে দরজা ধাক্কা দিতে দরজা খুলল। অতসী নিজের রুমে চলে গেল। ইফাজ ওয়াশরুম থেকে বের হয়ে অন্তকে কল দেয়। আজকে বাসায় আসবি নাকি বাংলো বাড়িতেই থেকে যাবি? না আপু, একটু পরে চলে আসতেছি। চলে আসলে দ্রুত আসিস, আম্মু তোর জন্য টেনশন করতেছে। ইফাজ বের হয়ে নাস্তা নিয়ে এসে অতসীকে ডাকে। দুজনেই খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ইফাজের মা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। অতসীর দরজার সামনে আসতে অতসীকে বরণ করে বাসায় ঢুকালো। অতসীকে সোফায় বসতে দিয়ে অনিতা বেগম রুমে চলে যায়। অন্ত রূপমের সাথে বসেছিল। আসতে কোনো অসুবিধা হয়েছে অতসী? না আপু। ইফাজ তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না আপু। আমার বাবা কোথায়? উপরের ডান সাইডের রুমে আছে আঙ্কেল। আমি সব ঔষধ ঠিক মতো খাইয়ে দিয়েছি। অনিতা বেগম শাড়ি আর জুয়েলারি এনে অতসীকে দিয়ে বলল। নাও মা, এগুলো পরে এসো। বাসায় আমার আত্মীয়রা তোমাকে দেখতে আসবে, এমন 3 পিস পরে থাকাটা ভালো দেখাচ্ছে না। অন্ত অতসীকে নিয়ে ইফাজের রুমে চলে গেল। অতসী চারিদিকে তাকে ইফাজের রুমটা দেখছে। চারপাশে ইফাজের নানা ছবি। হঠাৎ একটা ডায়েরির দিকে চোখ যেতে অতসী গিয়ে ডায়েরিটা হাতে নেয়। কয়েকটা পৃষ্ঠা খুলতেই দেখলো লেখা। আজ তোমাকে প্রথম দেখলাম। কি মায়া আছে বলো তো যে বারবার তুমি শুধু আমাকে আকর্ষণ করো? লাস্ট একটা লেটার লেখা পি। অতসী অপর পৃষ্ঠায় যাওয়ার আগে কেউ ডায়েরিটা টান দিয়ে নিয়ে যায়। তাকে দেখে ইফাজ। আমার রুমে এসে আমার জিনিসপত্রে হাত দেওয়া শুরু করেছো। তোমাদের মতো মেয়েরা এমনই, প্রথমে কৌশলে বাসায় আসবে, তারপর একে একে সব জিনিস হাতিয়ে নিবে। ইফাজ এত জোরে চিৎকার করে কথাগুলো বলল যে অতসী চোখ দিয়ে না চাইতেও জল পড়ছে। বিছানার উপর থাকা অতসীর শাড়ি আর জুয়েলারি সব ফেলে দেয় ইফাজ। আর কখনো আমার বেডে এসব জিনিস রাখবে না, আর আমার কোনো জিনিসে হাত দিলে হাত ভেঙে দিব। ইফাজ অতসীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। অতসী চোখে পানি মুছে ফ্লোরে থাকা শাড়ি জুয়েলারি উঠিয়ে নিল। অতসী ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিল। শাড়ি পরে বিছানায় বসে ফোনে গেমস খেলতে থাকে। এই শোনো। ফোনের স্ক্রিন থেকে মুখ উপরে তুলতেই দেখলো ইফাজ রাগী একটা লুক দিয়ে তাকিয়ে আছে। জি বলুন। বিয়ে করে নিয়েছো, এখন আমি না চাইলেও আপনার কথা শুনতে বাধ্য। বিয়ে করতে আমি তোমার পায়ে ধরিনি। আপনাকে দেখে আমি বিয়েও করিনি। আমাকে দেখে যখন বিয়ে করনি, তাহলে কখনো স্ত্রীর অধিকারও চাবে না? অতসী মেঘে হেসে বলল। আপনার আমাকে কি মনে হয়? হ্যাঁ, আপনার চরিত্র এমন লটর পটর দেখেও আপনাকে বিয়ে করতাম আমি কখনো? শুধু স্তরের দিকে তাকিয়ে বিয়ে করেছি। লটর পটর মানে কি বোঝাতে চাও? আপনাকে বোঝানোর কোনো ইচ্ছে আমার নেই। অতসী উঠে চলে যেতে চাইলো। ইফাজ অতসী হাত ধরে ফেলল। আমাদের দুজনের মাঝে কি কথা হয় এটা যেন বাহিরের মানুষ না জানে। আমি যেমন স্ত্রীর অধিকার চাইতে আসবো না, আপনিও হুটহাট আমার হাত ধরতে আসবেন না। কথাটা বলার সাথে সাথে ইফাজ হাত ছেড়ে দেয়। সরি। অতসী আর পিছনে না তাকে সোজা নিচে চলে যায়। অতসী নিচে যেতেই দেখলো অনেকগুলো মহিলা বসে আছে।
অনিতা বেগম অতসীকে সাথে করে বসিয়ে বলল, এই হলো আমার একমাত্র মিষ্টি বৌমা অতসী, আর এরা হচ্ছে আমার বান্ধবী, তোমাকে দেখতে এসেছে। আসলে বিয়ের আগে গল্প করতাম তো তোমাকে নিয়ে, তাই আর লেট করেনি। তুমি বাসায় এসেছো শুনেই চলে এসেছে। কি বৌমা, বাসার কাজ টাজ কি কিছু পারো নাকি? একটু চা করে আনো তো। অতসী উঠে কিচেনে গিয়ে সবার জন্য চা করে আনে। একজন চা খেয়ে বলল, বাহ, ভালো চা বানাও তো। তা তোমার বাড়ি থেকে কি কি দিল? কি রে অনিতা, কি কি দিয়েছে ওর বাবার বাড়ি থেকে? আমাদের দেখাবি না? অনিতা বেগম অতসীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, ভালো বউ পেয়েছি, এটাই অনেক। যৌতুক দিয়ে কি করব? আর একটা বাবা যখন তার মেয়েকে শ্বশুর বাড়ি দিয়ে দেয় তখন তার কলিজাটাই দিয়ে দেয়। আর এসব ঠুনকো আসবাবপত্র দিয়ে কি করব? আমিও তো মা, আমার মেয়েকেও তো বিয়ে দিয়েছি, বুঝেছি আমার কলিজাটা অন্যকে দিয়ে দিয়েছি। তাই আমি আমার এই বৌমাকে নিয়েই সন্তুষ্ট, লাগবে না আমার কোনো যৌতুক। মহিলারা গুলো আর কোনো কথা বলল না। অতসী শুধু চেয়ে অনিতা বেগমকে দেখছিল। এমন শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ইফাজ বিছানায় শুয়ে আছে। অতসী রুমে ঢুকতেই বলল, ভুলেও বিছানায় এসে বসবে না, নিচে শুয়ে পড়ো। বিয়েটা করেছি কেন জানো? আমি কি তা তোমাকে বোঝানোর জন্য? কত থাপ্পড় যে তোমাকে খেতে হবে শুধু দেখবা, নয়তো আমি এই ইফাজ তোমার মতো মেয়েকে বিয়ে করতো নাকি? আমি যে আপনাকে বিয়ে করছি, সাত কপালের ভাগ্য। আমার কোনো শখ নেই আপনার মতো বজ্জাত লোকের সাথে বেড শেয়ার করার। আমি এখন না বলে ঠিকই এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে। আহা, কি আমার সলমান খান, ওনার পাশে শোয়ার জন্য পাগল হয়ে আছি। আর একটা কথা বললে না, রুম থেকে বের করে দিব। অতসী তো আর চোখে তাকালো, আর কোনো কথা বলল না। আলমারি থেকে বালিশ চাদর বের করে নিচে শুয়ে পড়ল। সকালবেলায় অন্তর ডাকে ঘুম ভাঙে অতসীর। দ্রুত উঠে সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে যায় অতসী। অনিতা বেগম কিচেনে দেখে অতসীও পাশে গিয়ে দাঁড়ায়। মা, আমাকে দিন, আমি বাকি রান্না করে নিচ্ছি। কয়টা বাজে? 9টা বেজে গেছে অলরেডি। ক্লাস শুরু হয় কয়টায়? 10:30 মা। তখন এখন কিচেনে কি করতে আসছো? যাও, টেবিলে নাস্তা দেওয়া আছে, তুমি খেয়ে অন্তুর সাথে কলেজে চলে যাও। আমি আর কথা কিছু বললাম না। রুমে গিয়ে দেখলাম ইফাজ বজ্জাতটা এখনো ঘুমোচ্ছে। মাথায় ভালো একটা বুদ্ধি আসলো, দৌড়ে নিচে কিচেনে গেলাম। আবার আসলে কেন? কাজ আছে মা, এটুকু বলে হাতে অনেকটুকু লবণ নিলাম। রুমে ঢুকে আমার জামা কাপড়গুলো এক হাতে নিলাম। আস্তে আস্তে বেডের পাশে গিয়ে ইফাজের মুখে লবণ পুড়ে দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলাম। আমি রুমের বাইরে বের হতেই ইফাজের চিল্লানোর আওয়াজ শুনলাম। ঘুমটা ভাঙতে বেশ উচ্ছ্বাস নিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিলাম। ইফাজের চিৎকার চেঁচামেচি এখনো থামেনি, তাই রুমে উকি দিলাম। উকি দিচ্ছ কেন চোরের মতো? খুব ইনোসেন্ট একটা ভাব নিয়ে বললাম, আজব, আমি আবার কি করলাম? ইফাজ বিছানা থেকে উঠে এসে আমার হাত পেছনে নিয়ে দেয়ালের সাথে আটকে ধরে। মুখে লবণ দিয়ে পালিয়েছ কেন? এত শখ থাকলে পাপ্পা দিতে পারতে। মুখে ভেঙচি কেটে বললাম, সরি ব্রো, আমারও টেস্ট এত খারাপ না। ইফাজ একবারে মুখের কাছে চলে আসলো। ইফাজের প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিতেই ইফাজ বলল, ফালতু কথা বললে এমন মাইট দিব না, সব ভুলে যাবে। অতসী, রেডি হয়েছে তুমি? টাইম চলে যাচ্ছে তো। অন্ত অপর কণ্ঠ শুনে ইফাজ আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি টেবিলের উপর থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি। কোনো রকম এসে শুধু ক্লাসরুমে বসছি। রুহি অন্য বেঞ্চে বসা। ফার্স্ট ক্লাস শেষ হতেই রুহি আমার বেঞ্চে চলে আসে। কি রে, এতদিন আসলি না কেন? বাসায় একটু প্রবলেম ছিল, এই জন্য। ওহ, যাচ্ছিস তো? কোথায় যাব? কলেজ থেকে পিকনিকে যাচ্ছে, তুই যাবি না? কি, কোথায় যাচ্ছে? সিলে। শিওর না। কেন? ক্লাসে এত কথা বলিস না, পরে বলবো নে। ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখি ইফাজ সুমির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমাকে দেখে আরেকটু বেশি গা ঘেঁষে দাঁড়ালো ইফাজ। আমি তাদের সামনে দিয়ে যেতেই সুমি আমাকে পেছন থেকে ডাকে, তোমার নাম অতসী, তাই না? আপনি এতই বলদ, সামান্য নামটা মনে রাখতে পারেন না? ইফাজ, দেখেছো এই মেয়ে আমার সাথে কিভাবে কথা বলে? না, ইফাজ দেখেনি, ইফাজ কানা। এই মেয়ে, এত কথা বলতে বলছি তোমাকে, তাহলে এত কথা কেন বলো? আমি আপনাকে বলছি যে আমাকে পেছন থেকে ডাকেন, তাহলে আপনি ডাকলেন কেন? ভারী বেয়াদব তো তুমি। আপনি কেমন আদবে ভরপুর তা আমার জানা আছে। ইফাজ চোখ রাঙিয়ে বলল,
আসলেই তুমি বিয়াদব। বেয়াদব না হলে কি আর কারোর ফ্যামিলি আমাকে অমানুষকে মানুষ বানানোর দায়িত্ব দেয়? তোমার এত কথা শুনতে ডাকিনি। কলেজ পিকনিকে যাচ্ছ নাকি? আমি আর ইফাস তো যাচ্ছি, তাই না ইফাস? ইফাস এসে সুমির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। আপনারা জাহান নামে যান, আমি কি করব? না, কাউকে ম্যানেজ করতে পারছি না তো আমাদের পিক তুলে দেওয়ার জন্য। তুমি যদি যাও তো এই দায়িত্বটা তোমাকে দিব। আমাকে পিক তোলার দায়িত্ব দিলে লাঠি দিয়ে পানিতেও ফেলে দিতে পারি। কথাটা বলেই চলে আসলাম। মনে মনে ভাবলাম ইফাজ বজ্জাতের বিচারটা করতে হবে। বাসায় ঢুকতেই দেখলাম আমার শ্বশুর আপু আমার আগে হাজির। সালাম দিয়ে ওপরে যাবে তখনই বলল, অতসীমা, রেডি হয়ে এসো। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন বাবা? তোমাকে আর অন্তকে নিয়ে শপিং এ যাব। দুদিন পর তো পিকনিক, যেতেই হবে। আমার 2 মেয়েকে জামা কাপড় কিনে দিতে হবে না? আমি হাসি মুখে বললাম, শপিং করতে আমারও খুব ভালো লাগে বাবা, আমি রেডি হয়ে আসছি। আমি ওপরে চলে আসলাম, ড্রেস চেঞ্জ করে একটা গাউন পরে নিলাম, সাথে মাথায় হিজাব পরলাম। রেডি হয়ে বাবার সাথে দেখা করতে গেলাম। আমার বিয়ের পর থেকে বাবাকে আর ওই বাসায় যেতে দেইনি। এসেছিস মা? বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম। কেমন আছো বাবা? কোনো অসুবিধা হচ্ছে না তো? না রে মা, অন্ত মা আমার খুব খেয়াল রাখছে। তোর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা বল। হাসি দিয়ে বললাম, তোমার মেয়ে কষ্ট পেলে তো সাথে সাথে এসে কান্না করে দিত। পাগলি মেয়ে, কোথাও যাচ্ছিস বুঝি? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বাবার থেকে বিদায় নিয়ে নিচে আসতেই দেখি সবাই রেডি, সাথে ইফাজও আছে। ইফাস, তুই অতসীকে বাইক দিয়ে নিয়ে আস। আমি অন্তকে আর তোর মাকে নিয়ে আসছি। মনে মনে বললাম, এই শয়তানের সাথে আমি কোনো কালই যাব না। বাবা, আমি ওনার সাথে যাব না, আমি অন্ত অপুর সাথে যেতে চাই। বাবা, তুমি অতসীর কথা শোনো না, আমি অতসীকে নিয়ে আসছি। আমি আর কিছু বলতে পারলাম না। ইফাজ আমার দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিল। এই হাসি দিয়েছে মানে মনে মনে শয়তানি বুদ্ধি আসছে। কি বদরানি, সকালে আমার মুখে লবণ দেওয়ার কথা মনে আছে? কথাটা বলেই আমার দিকে এগিয়ে আসতে থাকে, আর এক পা এগিয়ে আসলে এমন চিৎকার করব সবাই ভেতরে চলে আসতে বাধ্য হবে। আমি জানি এটা তোমার গলা না মাইক। যদি কখনো মাইক না আবিষ্কার হতো তাহলে তোমাকে দিয়েই মাইকের কাজ চালানো হতো। আমি ইফাজের দিকে তাকাতেই ইফাজ বাইরে চলে গেল। আস্তে আস্তে দরজা আটকিয়ে বাইরে বের হতেই দেখতে পেলাম ইফাজ বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বসতেই এত স্পিডে গাড়ি চালাতে শুরু করলো যে চোখ মেলে ভালো করে তাকাতে পারছি না। এত করে বললাম যে গাড়ি আস্তে চালানোর জন্য, কিন্তু বদ লোকটা শুনলই না। শপিং মলের সামনে সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ইফাজ বাইকটা পার্কিং এ রেখে আমার সাথে হাঁটতে থাকে। কেমন লাগলো? যাওয়ার সময় আপনার সাথে আমি যাব না। তুমি না যেতে চাইলেও আলগা প্রেম দেখিয়ে তোমাকে আমিই নিয়ে যাব। আপনার সুমিকে নিয়ে যান। সে সময় হলে নিয়েই যাব, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। আমি পাশ কাটিয়ে অন্ত অপর হাত ধরে হাঁটতে থাকলাম। ইফাজ কিছু বলেছে? আপু, আমি আপনাদের সাথে বাসায় ফিরবো। এত জোরে বাইক চালিয়ে নিয়ে এসছে যে আমি আসার সময় চোখ খুলতে পারিনি। অন্তপু মুচকে এসে বলল, পাজিটা এই জন্যই তোমাকে একা নিয়ে এসেছে। যাই হোক, দেখো কি পছন্দ হয়। শপিং শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। আমি যখন আব্বুর গাড়িতে উঠতে যাব ঠিক তখন ইফাজ এসে হাত ধরে ফেললো। তুমি আমার সাথে এসেছো, আমার সাথে যাবে। না, আমি আপনার সাথে যাব না। এই গাড়িতে এত মানুষ জায়গা হবে না। অন্তপু এসে বলল, চল তোর সাথে আমি যাব। আমি দ্রুত গিয়ে গাড়িতে উঠে বসি। বাসায় আসতেই আমি ফ্রেশ হয়ে বড্ড ক্লান্ত লাগছে, তাই বিছানায় একটু বসলাম। আস্তে আস্তে বেশ ঘুম পেতে শুরু করলো। না চাইতেও চোখ লেগে গেল। ইফাজ রুমে ঢুকতেই দেখলো অতসী ঘুমিয়ে আছে। ইফাজ সাথে সাথে অতসী হাত ধরে টেনে ফ্লোরে নামিয়ে বলল, ভেবেছো কি কালকে যে বললাম সব ভুলে গেলে? অবশ্য তোমার মতো মেয়ের থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? আমার ইফাজের বলা কথাগুলো সব মাথার উপর দিয়ে গেল। ঘুমের রেশ কাটতেই বুঝতে পারলাম তার বিছানায় শোয়াতে এমন নিকৃষ্ট ব্যবহার। কোনো রকম উঠে বললাম, ইচ্ছে করে আপনার বিছানায় ঘুমোতে চাইনি মিস্টার ইফাজ। মানুষকে মানুষ মনে করতে শিখুন, এমন জানোয়ারের মতো ব্যবহার পরিহার করুন। সাথে সাথে ইফাজ আমাকে একটা থাপ্পড় মারতে আসলে আমি হাতটা ধরে ফেলি। হাতটা আমার থেকে ছাড়িয়ে পড়ল। তুই জানোয়ার কাকে বলছস? তোর সাথে ভালো ব্যবহার করি তাই কি খুব পাকনা গজিয়ে গেছে? আপনার মতো লোকের সাথে কথা বলার রুচি নেই। নিচে বিছানা করে শুয়ে পড়লাম। এত ঘুম পাচ্ছে কেন তা কিছুতেই বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে আগে আগে উঠে আমি নাস্তা বানিয়ে ফেললাম।
মাকে এমন কাজ করতে দেখলে আমার বড্ড খারাপ লাগে। নাস্তা টেবিলে সুন্দর করে সাজিয়ে গোসল করতে চলে গেলাম। সাথে রেডি হয়ে নিচে নামতেই মা ডেকে বলল, তুই কেন এত নাস্তা বানাতে গেলি? আমার একটু শরীর খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম, আর তুই সব কাজ সেরে ফেললি? আমি মুচকি এসে বললাম, লেট হয়ে যাচ্ছে মা, আসি। শোন, আসার সময় একা আসিস না, ইফাসকে বলবো তোকে যেন নিয়ে আসে। গুটি গুটি পায়ে হেঁটে যখন কলেজ ক্যাম্পাসে ঢুকলাম, ঠিক তখনই সুমি এসে বলল, কালকে তো খুব তেজ নিয়ে কথা বলছিলি, আর ইফাজের সাথে কি প্রেম করতে চাস নাকি? কাল কথা বলার সাথে বারবার ওর দিকে তাকাচ্ছিলি। আমার কোনো মুড নেই আপনার সাথে কথা বলার, পথ ছেড়ে দাঁড়ান। আমি চলে যেতে নিলে সুমি আবার আমাকে আটকানোর চেষ্টা করে। বেশ বিরক্তি লাগছে ব্যাপারগুলো। এই মেয়ে কেন আমার সাথে এমন করে, আর ইফাজ আসুক, এর একটা বিহিত করতে হবে। কাল রাত থেকে মনটা বেশ খারাপ। ইফাজের ব্যবহার বারবার আমাকে ভাবাচ্ছে। ক্লাসে গিয়ে কোনো কথা বললাম না, চুপচাপ ক্লাস করে বেরিয়ে গেলাম। ইফাজকে দূরে দেখে ইফাজের সামনে গিয়ে দাঁড়ালাম। সুমিও সেখানে ছিল। আপনার আর আমার সম্পর্কটা সবার সামনে বলুন, মানুষের এসব কথা আমি আর শুনতে পারবো না। এই মেয়ে এখন কি ইফাজকে ফাঁসানোর চেষ্টা করছো না? ইফাজ কিন্তু আমাকে ভালোবাসে, তাই না ইফাজ? ইফাজ আপনাকে ভালোবাসে নাকি আপনাদের বাচ্চা আছে, ওইটা আমার কোনো সমস্যা নেই। এখান থেকে দূরে সরো। ইফাজের সাথে তোমার কি সম্পর্ক থাকবে? কথাটা বলেই আমাকে একটা ধাক্কা মারে সুমি। আমি নিজের জায়গা থেকে কিছুটা দূরে সরে গেলাম। ইফাজকে উদ্দেশ্য করে শুধু এটা বললাম, আপনি কি কিছু বলবেন না? কি বলবো? ইফাজের সাথে কথা না বলে আমার সাথে কথা বলো। অতসী আর কোনো কথা বলল না। চলে আসতে নিলেই ইফাজ পেছন থেকে কয়েকবার ডাকলো। বাইক নিয়ে দ্রুত ইফাজ অতসীর সামনে আসে। মা বলেছে তোমাকে নিয়ে যেতে। কোন অধিকারে আমাকে নিয়ে যেতে এসছেন? জানি না। তাহলে আমিও আপনার সাথে যাব না। রাস্তার সব মানুষ দেখছে। তো আমি কি করব? অতসী জেদ করো না প্লিজ। আপনি আর আমার সামনে আসবেন না। কথাটা বলে অতসী রাস্তা ক্রস করতে নিলে একটা ট্রাক এসে ধাক্কা মারতেই অতসী ছিটকে গিয়ে অন্য অনেকটা দূরে গিয়ে পড়ে। ইফাজ কয়েকটা মুহূর্তের জন্য থমকে যায়। চোখের সামনে অতসী অ্যাক্সিডেন্ট হতে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে। ইফাজ দৌড়ে গিয়ে অতসীকে কোলে নেয়। রক্তে পুরো জামা কাপড় ভরে যায় ইফাজের। মুখে এত রক্ত মাখা ছিল যে মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। হসপিটালে ইফাজের পরিবারের সবাই চলে এসেছে। অনিতা বেগম এসে ছেলেকে সজোরে থাপ্পড় মারে। ইফাজ একবারের জন্য মায়ের দিকে ফিরে তাকায়নি, নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অতিশীর দায়িত্ব তোকে দিয়েছিলাম ইফাজ, কি করেছিস তুই? এত কেয়ারলেস তুই, আমি আগে জানতাম না। আমার সামনে থেকে চলে যা। মা আমি বুঝতে পারিনি এমন হবে। তুই কি বুঝতে পারছিস না? মেয়েটার সাথে সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া না করলে তো তোর হতো না। এখন অবশ্যই খুশি হয়েছিস। একটা মেয়ে বিয়ের পর তার স্বামী ভালো হোক এটাই চায়, আর তুই একটা অমানুষ। ইফাজ প্রতি উত্তরে একটা শব্দও করে না। ডাক্তার বের হলে ইফাজ দ্রুত গিয়ে জিজ্ঞেস করে, অতসী কেমন আছে ডক্টর? ইফাজের দিকে ডাক্তার কিছুক্ষণ তাকিয়ে বলল, যেমনটা আশা করেছিলাম তেমনটি হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, তিনি এখন বিপদমুক্ত আছেন। ডক্টর দেখা করতে পারবো কি? না, এখন না। 2 ঘন্টা পর বেডে শিফট করবে, তখন শুধুমাত্র একজন দেখা করতে পারবেন। ইফাজ একটা দীর্ঘশ্বাস ফেলল। ইফাজ, জানিস তো বানরের গলায় মুক্তোর মালা মানায় না। তোকে আমি তাই দিয়েছিলাম। আমি যেমন অতসীকে তোর কাছে এনে দিয়েছিলাম, তেমন আমি অতসীকে তোর থেকে দূরে সরিয়ে দেব। ইফাজ ছলছল নয়নে কিবরা চতুর্দিকে তাকিয়ে আছে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। কোথাও আমাকে কেউ আটকে রেখেছে মনে হচ্ছে। ইফাজ, নরম কণ্ঠের ডাক শুনে ইফাজ পিছনে তাকাতেই দেখলো অন্ত। হ্যাঁ, তুমিও বকা দাও। আজকে আমি কিছু বলবো না। জানি দোষটা আমার দোষ না হলেও এসবের জন্য আমি দায়ী। অন্ত মেকে এসে বলল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 নিয়েই আমাদের জীবনের পথ চলা। অতীতকে আঁকড়ে ধরতে বাঁচতে চাইলে বর্তমান কেবলই বিষাক্ত কালো ধোঁয়ার মতো জীবন পার করতে হবে। আপু আমি চাই না অন্তত আজকের দিকে পৃথার কথা বলো। এমনি অনেক টেনশনে আছি। পৃথা তোমার অতীত, অতসী তোমার বর্তমান। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই বিশ্বাস আছে তো? ইফাজ মাথা নাড়াতে অন্ত আবার বলতে শুরু করলো, বাকি জীবনটা না হয় অতসীর নামেই লিখে দাও। কথা দিচ্ছি, এতে তোমার অনেক বড় ক্ষতি হবে না, বরং জীবনে সেই আগের হাসি আনন্দ খুঁজে পাবে যা হারিয়েছো নিছক এক ভুল পথে। ইফাজকে নিয়ে অন্ত ওয়েটিং রুমে বসে আছে। ইফাজ আজ সেই আগের মতোই চুপচাপ হয়ে আছে। অতসীর এমন অ্যাক্সিডেন্ট কি করে হলো আমাকে বলতো?
ইফাজ ফার্স্ট থেকে সবকিছু খুলে বলল। সব শুনে অন্ত ইফাজের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, তোকে সত্যি কঠিন মার দেওয়ার প্রয়োজন ছিল। বউ বলে যদি পরিচয় দিতে এতই লজ্জা লাগে, তো বিয়ে করতে লজ্জা লাগেনি? আপু প্লিজ, ভালো লাগছে না এসব কথা আর। পৃথার কথা বললে ভালো লাগবে। পৃথা আর তোর লাইফে কখনো আসবে না। আসবে আপু, প্লিজ আমাকে একা থাকতে দাও। অন্ত চলে যেতেই ইফাজ অতীতে ডুব দিল। ভার্সিটির ফার্স্ট দিন, ভার্সিটিতে পা রাখতেই খুব বেশি ভয় কাজ করছিল। গুটি গুটি পায়ে যখন ক্লাসরুম খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম, কেউ একজন পিছন থেকে জোরে জোরে ইফাজ ইফাজ বলে ডাকছিল। ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে পড়ছিলা। হায় আল্লাহ, ফার্স্ট দিনই কি এক দিবে নাকি? ভয়ে জোরে জোরে হাঁটতে লাগলাম। মেয়েটি এসে দৌড়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই ছেলে, তোমার মানি ব্যাগ না এটা? মানিব্যাগের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বললাম, জি আপু। আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, নিও। জি আপু। এমন গণহারে আপু আপু করছো কেন? আমি আর তুমি সেম ব্যাচ। জি আপু। এই ছেলে, তুমি আবার আপু বলো কেন? আবার আপু বললে ধরে নিয়ে বিয়ে করে ফেলবো। ওই দিন থেকে পৃথাকে অসম্ভব ভালো লেগেছিল। রোজ ভার্সিটিতে যাওয়ার পর আমি পৃথাকে শুধু দেখতাম। হঠাৎ একদিন ওর ফেসবুক আইডি নিলাম। রোজ তাকে মেসেজ করতাম, কখনো রিপ্লাই করতো, কখনো করতো না। তার একটা মেসেজের রিপ্লাই আমাকে এতটা খুশি করতো যে আমি অন্য কিছুতে খুঁজে পেতাম না। কিন্তু লাইফে অপেক্ষা করতে একটু পছন্দ করতাম না। পৃথার জন্য যা প্রতিনিয়ত করতে হতো। পৃথা খুব ভালো করে জানতো আমি তাকে পছন্দ করি। এটা জেনে ও আমাকে খুব খারাপভাবে ইগনোর করতো। কিন্তু মাঝে মাঝে এত ভালোবাসা দেখাতো, মনে হতো পৃথিবীতে তার থেকে কেউ আমাকে ভালোবাসবে না। লাস্ট 2 ইয়ার আগে সে তার বাবা মায়ের সাথে দেশের বাহিরে চলে যায়, কিন্তু যাওয়ার আগে আমাকে কথা দিয়ে যায় এসে আমাকে বিয়ে করবে। কিন্তু গত বছর জানতে পারি তার বিয়ে হয়েছে অন্য একজনের সাথে, তাও আবার বাংলাদেশ থাকতেই। আমাকে মিথ্যা বলেছে। তখন থেকে এসব ভালোবাসার প্রতি বেশ অনীহা, বিরক্তি, খারাপ ধারণা জন্মে। মেয়েদের সহ্য হয় না। ইফাজ সাহেব, আপনার ভাবনা শেষ হলে এই খাবারটুকু খেয়ে নিতে পারেন। অতসীকে না দেখে খাবো না। বাব্বা, এত ভালোবাসা কবে থেকে? সিরিয়াস জিনিস নিয়ে মজা করবা না আপু প্লিজ। অনিতা বেগম এক সাইডে বসে আছে, অন্যদিকে ফিরে। ইফাজ দ্রুত মায়ের সামনে এসে বসে পড়ল। মায়ের 2 হাত ধরে বলল, সরি মা, আমার জন্য তোমরা কষ্ট পেও না। ইফাজ, সরি বললে যদি সবকিছুর কষ্ট মুছে যেত তাহলে মানুষ এত কষ্ট বহন করতো না। পেশেন্টের নাম অতসী। তার বাসার লোক কে আছে? চাইলে দেখা করতে পারেন। নার্সের কথা কান পর্যন্ত পৌঁছাতে ইফাজ দ্রুত নার্সের সামনে যায়। জি আমি। পেশেন্টের কি হন আপনি? ইফাজ কিছু বলল না। আপনি কিছু হন না, তাহলে দেখা করতে আসছেন কেন? জি আমি অতসীর হাজবেন্ড। নার্স আর কিছু না বলে ইফাজকে কেবিনে ঢুকতে দেয়। কেবিনে ঢুকে অতসীর মুখের দিকে চোখ যেতেই নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। সাইডে থাকা চেয়ার টেনে অতসীর পাশে বসে অতসীর হাতটা ধরতে অতসীর চোখ মেলে তাকালো। অতসী বুঝতে পেরে তার হাতটা ছাড়িয়ে নেয়। মুখটা ডান দিকে কাপা কাপা স্বরে বলল, আপনার মুখখানা না দেখলে খুশি হব। জানি আমি খুব কষ্ট দেই তোমাকে। এসব আমি শুনতে চাইনি, প্লিজ আপনি চলে যান। অতসী, আমি কিছু বলতে আসিনি আপাতত, কিন্তু তুমি সুস্থ হওয়ার পর অনেক কথা আছে, সব বলবো। এখন কেমন লাগছে এটুকু বলো। আপনি যেতে পারেন। অসহ্য লাগছে, প্লিজ যান। ইফাজ অতসীর কথায় কোনো প্রতিক্রিয়া না করে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি চলে যাচ্ছি, প্লিজ শান্ত হও। চলে যাচ্ছি কথাটা শুনে কিছুক্ষণ পর অতসী বাম দিকে ফিরে তাকাতেই দেখে ইফাজ এক দৃষ্টিতে অতসীর দিকে তাকিয়ে আছে। অতসীর সাথে সাথে অন্যদিকে ফিরে যায়। এমন ইফাজের চোখে চোখ পড়বে তা অতসী বুঝতে পারেনি। ইফাজ কেবিন থেকে বের হতেই অনিতা বেগম এসে জিজ্ঞেস করলো, কেমন দেখে আসলি? আমার সাথে কথা বলেনি। তুই কথা বলার যোগ্য না। বলে ইফাজ আবার ওয়েটিং রুমে গিয়ে বসে। এই সবাই আজকে এত কিছু বলছে, একবারও ও রিয়াক্ট করেনি। নিজের অপরাধ ভেতর থেকে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইফাজ চল, আমরা বাড়িতে যাই, মা এখানে থাকুক। আপু যাও তুমি, এখন যেতে ইচ্ছে করছে না। চলেন ভাই, এভাবে না খেয়ে বসে থাকলে অসুস্থ হয়ে পড়বেন, তখন আর বউয়ের রাগ ভাঙাতে পারবে না। আপু যাও তুমি, এখন যেতে ইচ্ছে করছে না। চলেন ভাই, এভাবে না খেয়ে বসে থাকলে অসুস্থ হয়ে পড়বেন, তখন আর বউয়ের রাগ ভাঙাতে পারবে না। ইফাজ অন্তের কথা শুনে মুচকে এসে দিল। অন্ত ইফাজকে নিয়ে বাসায় চলে যায়। অনুমতি নিয়ে অনিতা বেগম অতসীর কেবিনে ঢোকে। কেমন আছিস মা? এই তো ভালো। অনিতা বেগম অতসীর কপালের ব্যান্ডেজের উপর দিয়ে হালকা করে চুম খেলে,
আমাদের জন্য তোর এসব কষ্ট সহ্য করতে হচ্ছে মা, মাফ করে দিস মা। অতসী আস্তে আস্তে অনিতা বেগমের হাত ধরে বলল, মা প্লিজ এসব বলবে না। ইফাজ গোসল করতে গিয়ে শার্টের দিকে তাকিয়ে আছে। এখনো অতসীর রক্ত শার্টে লেগে আছে। দুঃস্বপ্নের মতো দিন কাটলো আজকে। এত অপরাধী বোধ নিয়ে কি বেঁচে থাকা যায়? অন্ত খাবার ইফাজের রুমে দিয়ে দেয়। ইফাজ গোসল সেরে অল্প একটু খাবার খেয়ে আবার রেডি হয়ে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। ইফাজ হসপিটালে গিয়ে বেশ কয়েকবার অতসীর সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু অতসী বারবার এক কথাই বলে দেয় ইফাজের সাথে কথা বলতে ইচ্ছুক না। এক সপ্তাহ পর আজ অতসী বাসায় ফিরল। আগের থেকে এখন অনেকটা সুস্থ। বাসায় এসেই নিজের বাবার রুমে চলে যায়। বাবার সাথে কথা বলে রুমে ঢুকতে দেখে ইফাজ অতসীর জামা কাপড় আলমারিতে রাখছে। আমার জামা কাপড় ওইখানে না রাখলেই খুশি হব। ওষুধ খেয়ে একটু রেস্ট নাও। আপনাকে জ্ঞান দিতে বলিনি। অতসী এবার কি? কিন্তু আমার উপর টর্চারটা বেশি হয়ে যাচ্ছে। অতসী আর চোখে তাকিয়ে বলল, কে আবার আপনাকে টাচ করলো? এই গত কয়েকটা দিন তুমি আমার সাথে ভালো করে কথা বলো নাই। কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে না, আমার সাথে ভালো করে কথা বলো না। এগুলো আমাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করছে। ইফাজের এত অভিযোগ শুনে হাসি মুখে শুধু বললাম, এতদিন আমার সাথে যা করেছে ওইটা কি ছিল? ইফাজ আমার অনেক কাছে এসে উত্তর দিল, আর কিভাবে ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করতে পারবা বলবা প্লিজ? নিতে পারছি না এসব। আমি কোনো কথা না বলে নিচে চলে গেলাম। মা, তুমি নিচে আসছো কেন? অনেক দিন শুধু একটা রুমের মধ্যেই ছিলাম, তাই একটু ঘুরতে ইচ্ছে করতেছে। ইফাজকে বলি তোমাকে নিয়ে ঘুরতে যেতে। তাছাড়া কলেজ পিকনিক তো আরো 2 দিন বাকি আছে, মজা করে সবাই মিলে একসাথে যাবে। মাথা নাড়িয়ে সোফায় গিয়ে বসলাম। রাত প্রায় 12টা বেজে গেছে। আমি এখনও নিচে বসে আছি। বেশ কয়েকবার ইফাজ আমাকে ডেকেছে, কিন্তু আমি এক জায়গায় বসে আছি। তা অতসী ম্যাম, আপনি আর কতক্ষণ এই সিনটা চালাবেন? কিসের সিন? রুমে চলো। আমার এখানেই ভালো লাগছে। কোলে করে নিয়ে যাব নাকি নিজেই পায়ে হেঁটে যাবে? এত ঢং দেখাতে আসবেন না। আমার কথা বিশ্বাস করো নাই তাই তো? আপনার কোনো কিছুই আমি বিশ্বাস করি না। কথাটা মুখ থেকে বের করার সাথে সাথে ইফাজ আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। এই বদলোক, নামান আমাকে। উফ, এই কয়দিন তোমার এই বদলোক নামটা বেশ মিস করছিলাম। নামান না হয় চিল্লাবো। আমি কি বাহিরের কোনো মেয়েকে কোলে নিয়েছি নাকি নিজের বউকে নিয়েছি? তো কি হয়েছে? আমি কিন্তু চিল্লাবই। ও আচ্ছা, রুমে চলে এসেছি, এখন যা ইচ্ছা করো। আপনাকে না বলেছি হুটহাট আমায় টাচ করবেন না? তুমি তো কত কিছুই বলো, সব কথা যেহেতু আমি শুনি না, এটাও শুনবো না। শুনবেন কি করে? দুনিয়ায় আপনার মতো বদ ছেলে নেই। তোমার মতো এমন বদমাই আমি দেখিনি। কি বলছেন আপনি? বিপরীত শব্দ বললাম। বদ ছেলের বিপরীত শব্দ বদ মেয়ে। আপনার বাংলা ক্লাস নিচ্ছি আমি। কথা কম বলে ঘুমাতে আসো। আমি কথা না বাড়িয়ে নিচে বেড করতে গেলেই ইফাজ আমার হাত ধরে বলল, উপরে শুয়ে পড়ো। না। সরি বললাম তো। সরুন আমার থেকে। আবার কি কোলে করে নিয়ে যাব নাকি? সব সময় এসব ভালো লাগে না। ইফাজ হাত ধরে টেনে নিয়ে অতসীকে জোর করে বিছানায় শুয়ে দেয়। ইফাজ অতসী একটা ওড়না দিয়ে অতসীর পা বাঁধে আর হাত ধরে বসে থাকে যেন বিছানা থেকে না নামতে পারে। অতসী ঘুমিয়ে পড়তে ইফাজ পায়ের বাঁধন খুলে দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অতসী রেডি হয়ে নেয়। কলেজের উদ্দেশ্যে বের হতেই অনিতা বেগম ইফাজের বাইক করে কলেজে যেতে বলল। অতসীকে নিয়ে কলেজ গেটে পা রাখতেই দেখলো সুমি সামনেই আছে। ইফাজ অতসীর হাত ধরে সুমির সামনে নিয়ে গিয়ে বলল, সুমি, ওই দিন জানতে পারিনি তাই সরি। সুমি ইফাজের হাতের দিকে তাকিয়ে আছে। এভাবে অতসীর হাত ধরে সামনে নিয়ে আসবে তা কল্পনা করেনি। অতসী আমার বিবাহিতা স্ত্রী, নেক্সট টাইম ওর সাথে কথা বললে ভেবে কথা বলবে। সুমির মুখটা দেখে মনে আছে আকাশ থেকে পড়ছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দৃষ্টি ক্ষেপণ করে বলল, এতদিন এটা বলনি কেন ইফাজ? এতদিন বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন মনে হচ্ছে না বললেই নয়। বিয়ে করছো তো কি হয়েছে? তুমি অতসীকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমরা বিয়ে করে নেব। আমি ইফাজের থেকে হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ইফাজ যেভাবে হাত ধরে রেখেছে এতে ছাড়ানো সম্ভব নয়। এসব নাটক দেখতে পারবো না। হাত ছাড়ুন। এত কথা বলো কেন? হ্যাঁ, চুপ করে দাঁড়াও। আচ্ছা দাঁড়াচ্ছি, আপনি হাত ছাড়ুন। ইফাজ হাত ছাড়তে আমি দ্রুত হেঁটে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে গিয়ে চারদিকে চোখ বুলিয়ে দেখলাম রুহি নেই। রুহি আজকে আসেনি হয়তো। অন্য কথা মাথা থেকে বাদ দিয়ে ক্লাসে মন দিলাম। ইফাজ, তুমি কি করে এই বিয়াদব মেয়েটাকে বিয়ে করলে? সুমি, ফার্স্টেই বলেছি অতসী আমার বউ, তাই কোনো কথা বলতে দুবার ভাববে। ইফাজ শোনো, আমি সব মেনে নিব। তুমি অতসীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো।
এটা সম্ভব না। তোমার ক্লাস শুরু হয়েছে, হয়তো ক্লাসে যাও। ফালতু কথা বলবা না সুমি। আহা, এগুলো বাদ দাও ইফাস। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমার সাথেও সম্পর্ক রাখবে, অতসীর সাথেও। সময় হলে অতসীকে ডিভোর্স দিয়ে দিবে। ইফাজ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মতো মেয়েদের জন্যই অনেকে সুখের সংসার ভাঙছে। এতটা নিচে কিভাবে নামো? ইফাস, আমি তোমাকে চাই, এতে যদি আরো নিচেও নামতে হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। ইফাজ রেখে বাইক নিয়ে বেরিয়ে যায়। এই মেয়ের সাথে অযথা কথা বলে লাভ নেই। ক্লাস শেষে বের হতেই গেটের কাছে ইফাজকে দেখলাম। আমি দেখেও না দেখার ভাব করে সোজা হাঁটা শুরু করলাম। ইফাজ বাইক নিয়ে পিছু নেয়। অতসী আবার শুরু করলে? কি শুরু করলাম? মা বলছে তোমাকে নিয়ে যেতে। আমি কখন থেকে ওয়েট করতেছি। আপনার সাথে আমি যাব না, চলে যান। আচ্ছা, আমার সাথে যেতে হবে না, আমি রিক্সা ডেকে দিচ্ছি। ইফাজ কোনো উপায় না পেয়ে অতসীকে রিক্সা ডেকে দিল। নিজে রিক্সার পেছনে বাইক নিয়ে গেল। ইফাজকে এমন পেছনে ঘোরাতে পেরে বেশ শান্তি লাগছে। এতদিনের জ্বালানোর শাস্তিটা দিতে পারছি। বাসায় সামনে এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুলগুলো আছড়াচ্ছি। ইফাজ বেডে বসে আমার দিকে তাকিয়ে আছে। আয়নায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। অতসী, আমি কিছু বলতে চাই তোমাকে। আমার লাইফ হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়ায় সেই দূরস্বপ্নের কথা শুনবে? ইফাজের মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ সিরিয়াস, তাই কোনো প্রকার কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানলাম। অ্যাট ফার্স্ট আই এম সরি, তোমার সাথে যত বাজে বিহেভ করেছি তার জন্য। তুমি ফার্স্ট দিন এসে আমার যে ডায়েরিটা হাতে নিয়েছিলে, ওইটাতে একটা ওয়ার্ড লেখা ছিল, মনে আছে? পি। জানতে চাওনি কেন সেই ডায়েরি সম্পর্কে? আমি এসে বিছানায় বসতে বসতে বললাম, আপনার পার্সোনাল বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করিনি, তাই। একটা আবদার করলে রাখবা? আর চোখে তাকিয়ে বললাম, কিসের আবদার? তোমার কোলে একটু মাথাটা রাখি, চুলগুলো টেনে দাও না প্লিজ। ভালো কথা, এক্সের কথা বলবেন নিজের বউয়ের কোলে শুয়ে শুয়ে। বাহ, কি সুখ! কখন আমাকে ভালোই বাসিনি, তাহলে এক্স হলো কিভাবে? এত ইনোসেন্ট ভাবনা নিয়ে বলেন তো দেখি। ইফাজ প্রথম থেকে শুরু করে পৃথার ব্যাপারে সব বলল আমাকে। সব শুনে স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ ওয়েট করুন, বাংলাদেশ আসলে বিয়ে করে নেবেন। একটা বিয়ে হয়েছে তো কি হয়েছে? ইফাজ আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি বললে না হয় করলাম। ওকে। আচ্ছা চলো আমরা ফ্রেন্ডশিপ করি। আমি ফার্স্টে তোমার ভালো বন্ধু হতে হবে, তারপর না হয় ভালো হাজবেন্ড হব। আপনার সাথে আমার যায় না, সরি ব্রো, পারবো না। ফ্রেন্ডশিপ করতে পারবা না তো বিয়ে করছো কিভাবে? আপনার ওই দুঃস্বপ্নের প্রেম কাহিনীর মতোই আমার বিয়ে হয়ে গেছে, নয়তো কি আমি আপনাকে বিয়ে করতাম? ও আল্লাহ, তাহলে কোন রাজকুমারকে বিয়ে করতে শুনি? সব কথা আপনাকে বলতে হবে? তোমার কথার যে ঝাঁজ, আমি তোমার সব কথা শুনতেও চাই না। আমার সামনে থেকে দূর হন। আমার কথা শুনতে চান না, আবার সামনে বসে আছেন কেন? অতসী, ইফাস, তোদের দুজনের ঝগড়া শেষ হলে খেয়ে নে তো। মা এসছে দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। দাঁড়ালে কেন মা? এই যে টেবিলে খাবার রাখলাম, খেয়ে নিও। মা, আমি তখন নিজে থেকে নিচে গিয়ে খেয়ে আসতাম। আপনার ছেলের প্রেম কাহিনী শুনে লেট হয়ে গেল। এই বদবে, কোনো কথা তোমার পেটে থাকে না? অসভ্য ছেলে আমাকে বলার আগে এটা মনে ছিল না? কোন কুক্ষণে জানি তোমার সাথে আমার দেখা হয়েছে। আল্লাহ, সেম। তোরা এসব বন্ধ করবি? মা, আপনার ছেলে আগে শুরু করছে। আমি দেখলে তো এখন শব্দ আমাকে দিচ্ছে। তোরা চুপ করবি? আজকে রাতে তোরা সিলেট যাচ্ছিস, কিন্তু সিলেট থেকে তোরা বাসায় ফিরবি না, আমাদের গ্রামের বাড়িতে ফিরবি। কি মা, গ্রামে যাব? উফ, গ্রামের মজাই আলাদা। হ্যাঁ, খেয়ে নিয়ে সব গুছিয়ে নে, আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। এত খুশি হচ্ছেন কেন? গ্রামের বাড়িতে কি আপনার জিএফ আছে নাকি? তোমার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, গ্রামের বাড়ি থেকে তোমার বিয়ে ছিল নাকি? নিজের গ্রামের বাড়ির কথা মনে হতেই থমকে গেলাম। এসব কথা মনে হলেই সেই অন্ধকারচ্ছন্ন দিনগুলো আমাকে আঁকড়ে ধরে। কি হলো, মনে পড়ে গেল তো তোমার বিএফ এর কথা? বেশি কথা বলবেন না। বিএফ থাকলে আপনার মতো অসভ্যকে বিয়ে করতাম নাকি? তা আপনার গ্রামের বাড়ি কোথায়? তোমারটা আগে বলো, নয়তো আমিও বলবো না। আপনার বলার দরকার নেই, আমি গিয়েই দেখে নিব। সন্ধ্যা হতেই অতসী ব্যাগ গুছিয়ে সব রেডি করে নিয়েছে। অতসী আর ইফাজ রেডি হয়ে 8টার দিকে বাসা থেকে বের হয়ে গেছে। ইফাজের মা ছাড়া সবাই সিলেট যাচ্ছে। কলেজ গেটে সামনে এসে দেখলো প্রায় সবাই চলে এসেছে। রুই অতসীকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরছে। এতক্ষণ আসলি? এতদিন কলেজে আসলি না কেন? তুই আজকে আসিস নাই কেন এটা বল। কিছু শপিং করতে গিয়েছিলাম, চল বাসে উঠে বসি। রুই অতসীর সাথে বাসে উঠে গিয়ে বসলো।
ইফাজ অতসীর দিকে তাকিয়ে বলল, কি হলো এটা? ইফাজ দ্রুত এসে রুহিকে বলল, এই যে ম্যাডাম, এটা আমার সিট। ইফাজ ভাইয়া, আবার থাপ্পড় খাওয়ার ইচ্ছে আছে? অতিশীর সাথে বসার তো ইচ্ছে কেন? হায়রে আল্লাহ, নিজের বউয়ের সাথে বসতেও এত কৈফিয়ত দিতে হবে? কি বললেন ভাইয়া? হঠাৎ সুমি এসে অতসীর পাশাপাশি সিটে বসলো। ইফাজ, তুমি এখানে বসতে পারো। অতসী বড় বড় চোখ করে ইফাজের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি বলছি আমি ওইখানে বসবো? অন্ত ব্যাপারটা বুঝতে পেরে রুহিকে ডেকে নিচ্ছে। ইফাজ বসতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অতসী সুমির দিকে তাকিয়ে ইফাজের ডান হাতটা নিজের হাতের মধ্যে আটকে নিল অতসী। এত হিংসুটে কেন তুমি? অতসীর সাথে সাথে হাত ছেড়ে বলল, তো যান সুমির কোলে গিয়ে বসে পড়েন। এত পক্ষধারী করছেন। আমার কোনো কথাটার মধ্যে লেখা আছে যে আমি সুমির পক্ষ নিলাম? বেশি কথা বললে আমি আপনার সাথে বসবো না। ও আল্লাহ, মাফ করো তুমি। মুখ দিয়ে কোনো কথা বের করা মানেই হচ্ছে জেনে বুঝে আগুনে ঝাঁপ দেওয়া। এমন বউ থাকলে শত্রুর প্রয়োজন আছে কি? যাই বলছেন হেসে হেসে বলেন, নয়তো সুমি ভাববে আমরা ঝগড়া করছি। শাকচুনিটা এদিকেই তাকিয়ে আছে, আর কোথাও যাওয়ার জায়গা পেল না, আমার সোজাসুজি সিটে বসতে হলো। এত হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। অতসী রাগী চোখে তাকিয়ে বলল, আবার আমি হিংসুটে তো বিয়ে করেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। অতসী দাঁত বের করে হেসে হেসে বলল, বলদ সাহেব, আপনাকে বলেছি না হেসে হেসে কথা বলবেন। শাকচুনিটা আমাদের দিকে তাকিয়ে আছে। ইফাজ পাশ ফিরে দেখলো সুমি ঠিকই ইফাজ আর অতসীর দিকে তাকিয়ে আছে। কি সুমি আপা, পানি খাবেন? এভাবে আমাদের দিকে তাকাবেন না, এতে আপনার নজর লেগে যেতে পারে। এই শয়তান মেয়ে, থাপ্পড় দিয়ে কি করব জানো? ইফাজ মুচকি মুচকি হাসছে অতসীর কাণ্ড দেখে। আবার তাকিয়ে থাকতে দেখলে আপনার দিতে হবে না, আমি থাপ্পড় দিয়ে দিব। ইফাজকে বেশ চালাচ্ছিল অতসী, তাই বিরক্ত হয়ে ইফাজ ইয়ারফোন কানে খুঁজে গান শুনতে থাকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইফাজ খেয়াল করলো পাশের মানুষটা বেশ শান্ত। কান থেকে ইয়ারফোন খুলে অতসীর দিকে তাকাতে দেখলো ঘুমিয়ে পড়ছে। ইফাজ জানালা বন্ধ করে দিল, তাও অতসী ঠান্ডায় কাঁপছিল। ব্যাগ থেকে অতসী একটা ভারী ওড়না বের করে যতটুকু পেরেছে ঢেকে নিয়েছে। নিজের বাহুতে অতসীকে আবদ্ধ করে নিল। অতসী বড্ড পাগল, অনেক ছেলে মানুষই করে। ভালোবাসার মানুষটির সামনে থাকলে তো এমন ছেলে মানুষই করতে ইচ্ছে করে। তাহলে কি আমি অতসীর মনে জায়গা করে নিয়েছি? আর মনে কথাগুলো ভেবে ইফাজ হেসে দিল। রাত তো প্রায় অনেক হলো, গাড়ি চলছে তার আপন গতিতে। আজকেও না চাইতেও অতসী অনেকটা কাছে চলে এসেছে। ইফাজ ভাইয়া, আপনি অতিশীকে এমন ঝাপটে ধরে বসে আছেন কেন? রাতের বেলা সুযোগ পেয়ে মেয়ে মানুষকে। এই রুহি, থাম বইন। মানুষ শুনলে আমার মান সম্মান থাকবে না। থামবে কি? হ্যাঁ, আপনি অতিশীকে এভাবে ধরে বসে আছেন কেন? নিজের বউয়ের সাথে বসলেও কি অনুমতি পত্র নিতে হবে? রুহি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বউ মানে? ইফাজ পকেট থেকে ফোনটা কোনো রকম বের করে বের কয়েকটা পিক দেখালো। এখন বিশ্বাস হলো তো? রুহি আর ইফাজের কথা শুনে অতসী ঘুম থেকে উঠে বলল, আপনারা দুজন কি শুরু করেছেন? হ্যাঁ, তুই ইফাজ ভাইয়াকে বিয়ে করেছিস, আমাকে বলিসনি? রুহি, টেনশন করো না। আমরা আবার বিয়ে করলে তোমাকেই প্রথম দাওয়াত দিব। আবার বিয়ে করবেন মানে? আবার বিয়ে করবো অতসীকে, তখন তোমাকে দাওয়াত দিব। ইস, আবার বিয়ে করব বললেই হলো নাকি? কদিন পর দেখবো কোলে বাচ্চা নিয়ে ঘুরছেন। অতসী বড় বড় চোখ করে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি অতসীর ভাব দেখে দ্রুত গিয়ে নিজের সিটে বসে পড়ে। তোমার ফ্রেন্ড তোমার থেকে অনেক ফার্স্ট। দেখলে তো, তোমার আগেই ও বাচ্চা চিন্তা করে ফেলেছে। অতসী ইফাজের মুখ চেপে ধরে বলল, আস্তে কথা বলেন, আশেপাশের মানুষ শুনবে। ইফাজ হাত ছাড়িয়ে নিল। এতক্ষণ শান্তিতে ছিলাম, কোন শয়তানের ধাক্কা দিয়ে যে রুহিকে এখানে পাঠিয়েছে আল্লাহই জানে। ফজরের আজান দিতে গাড়ি এসে শাহজালাল পৌঁছালো। ইফাজ অতসীকে কয়েকবার ডাকার পরও অতসী ঘুম থেকে ওঠে না। সারা রাত ইফাজের সাথে ঝগড়া করে কিছুক্ষণ আগে মাত্র ঘুমিয়েছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে অতসীর মুখে পানি ছিটাতেই উঠল। সমস্যা কি আপনার? আমার সুখ সহ্য হয় না। ঘুরতে আসছো নাকি ঘুমাতে? উঠো, চলে আসছি আমরা। আমি আর কিছু বললাম না। ইফাজকে এমনি সারা রাত জ্বালিয়েছি। গাড়ি থেকে নেমে অনেকটুকু হেঁটে শাহজালাল মাজারের ভেতরে যাই। সেখানে সবাই নামাজ পড়ে নেয়। 8:30টার দিকে আমরা জাফলং পৌঁছাই। সবাই নাস্তা করে আস্তে আস্তে নিচে নামতে থাকি। সন্ধ্যা পর্যন্ত 6টায় বাসার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেয়, কিন্তু আমরা কলেজের বাসে করে কিছু দূর আসার পর নেমে পড়ি। অন্য গাড়ি করে ইফাজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অতসী, অন্ত আপুর ডাক শুনে আপুর দিকে তাকাতেই হাসি দিয়ে বলল,
কেমন ঘুরলে সারাদিন? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনেক মানুষ, সবাই জয়েন্ট ফ্যামিলির মতো। তুমি আবার ভয় পেও না। আপু, আবার জয়েন্ট ফ্যামিলি অনেক ভালো লাগে। আমাদেরও জয়েন্ট ফ্যামিলি ছিল। কথাটা বলে অতসী আটকে গেল। তাই নাকি অতসী? কখনো বললে না তো তোমার ফ্যামিলি সম্পর্কে? কোনো কথা বলে না বলে চুপ করে থাকলাম। না চাইতেও বারবার অতীত কেন সামনে আসে তাই বুঝে আসে না। কি হলো অতসী? ভালো লাগে না আপু এসব কথা বলতে। কেন ভালো লাগে না অতসী? যেহেতু তুমি বললে জয়েন্ট ফ্যামিলি ছিলে, তাহলে তো খুব মজা হতো তোমারও। তাদের কথা বলতে অবশ্যই ভালো লাগার কথা। কিন্তু মায়ের মৃত্যুর পর আর ভালো লাগে না। আনমনে ইফাজের কাঁধে মাথা রাখতে ঘুমিয়ে পড়ল অতসী। ইফাজদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করাইতে অনিতা বেগম তার যাদের নিয়ে বাড়ির গেটের সামনে আসে। এই তোমার ঘুম ছাড়া কিছু নাই নাকি? আপনার কোলে উঠে ঘুমালাম নাকি? তোমার এত শখ থাকলে ঘুমানোর আগে বলতা, কোলে নিতাম। হাতি একটা, গাড়ি থেকে নামেন। আমি এখন ঘুম থেকে না উঠালে তো ঠিকই তোমার আগে ভেতরে ঢুকে যেতাম। বড্ড ঘুম পাচ্ছে, ঝগড়া করতে পারবো না। ঝগড়া যা করার করেই ফেলেছো, আর বাকি আছে নাকি? কি ইফাজ, বউ নিয়ে কি নামবি না? এই শপথ করে কি আসছিস নাকি? না, কাকিমা নামতে নিচ্ছিলাম, সামনে এক পেতনি দেখা পেয়েছি, এই দেরি হয়েছে। এই, আমি পেতনি? তোমাকে বলিনি, চলো। নামবো না আমি, আমাকে পেতনি বলেছেন। এত ন্যাকামো করো না, আমি যাচ্ছি, গ্রামে কিন্তু সত্যি ভূত আছে, তুলে নিয়ে যাবে নে। ইফাজের কথা শুনে অতসী দ্রুত গাড়ি থেকে নেমে যায়। রাতের বেলা হলো, লাইটের আলোতে স্পষ্ট সব দেখা যাচ্ছে। অনিতা অতসীকে দেখে জড়িয়ে ধরল। ইফাজদের চাচিদের সাথে পরিচয় করিয়ে দিল। ইফাজের বড় চাচি হাতে একটা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই ইফাজ অতসীকে মিষ্টি মুখ করে ভেতরে ঢুকালো। সকালবেলা জানালার ফাঁকে দমকা হাওয়ার সাথে হালকা বৃষ্টি এসে মুখে পড়তেই ঘুম হয়ে গেল। ইফাজের দিকে তাকিয়ে দেখলাম ঘুমাচ্ছে। উঠে জানালার এক সাইডে বসে পড়লাম। আহা, কতদিন পর এমন বৃষ্টি ঝড় একসাথে দেখছি। বাতাসে গাছগুলো হেলে তুলে যাচ্ছে। সামনে থাকা পিচ ঢালা রাস্তা স্বচ্ছ কাচের ন্যায় ঝকঝক করছে। হাত দিয়ে বৃষ্টির পানিগুলো অযথা ধরে রাখার ব্যর্থ চেষ্টা। ঘাড়ে গভীর স্পর্শ পেতেই লাফিয়ে উঠলাম। পেছনে ঘুরে তাকাতেই শান্ত হয়ে হলাম। অন্য কেউ না, আমি তারই অধিকার। ইফাজ চুলে মুখ ডুবিয়ে দিয়ে বলল, ভিজে যাচ্ছ তো? বাইরের দিকে তাকিয়ে বললাম, ভিজে গেলেই তো ভালো। তারপর আমি অসুস্থ হব, ঠান্ডা জ্বর হবে, তারপর জ্বর থেকে টাইফয়েড হবে, তারপর একদিন আমি মরে যাব। তখন নতুন একটা বিয়ে করতে পারবেন। ইফাজ এবার বেশ জোরেই হাসি দিল। কানের কাছে এসে বলল, তা এমন অদ্ভুত চিন্তা কে মাথায় ঢোকালো মহারানীর? হাসলেন কেন? ও, বিয়ে করতে পারবেন শুনে হাসি পাচ্ছে তাই না? হাসির কথা ছিল তাই হাসলাম। তুমি চাইলে আমি এমনিতেই বিয়ে করতে পারি, কিন্তু আমি শুধু তোমাকে ভালোবাসবো, অন্যদের মুখও দেখবো না। ইফাজের দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, ঢং দেখলে বাঁচি না, তাহলে বিয়ে করবেন কেন? এই যে তুমি বলেছো তাই। তুমি আমার একটা বউ, হাজার হলেও তোমার কথা রাখতে হবে। কথাটা বলে ইফাজ ঠোঁটে আলতো করে চুমু খেলো। নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, জানি না কেন এতটা কাছে চলে এসেছি একদিনে, তবে তোমাকে পেয়ে আমার নিজেকে সৌভাগ্যবানই মনে হচ্ছে। আমি চাই আমার তুমিটা যেন সারা জীবন আমারই থাকে, এমন সকাল প্রতিদিন কাম্য। ভবিষ্যতে আমাদের যেন একটা ফুটবল টিম হয়, এই দোয়াও করি। ইফাজকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে বেড থেকে নেমে রাগী চোখে তাকাতেই ইফাজ নেমে এসে আবার সামনে দাঁড়ায়। কিসের ফুটবল টিম? আমি, তুমি আর আমাদের বাচ্চারা। তুমি রাজি থাকলে আমি আর তুমি বাদ আমাদের বেবি দিয়ে একটা ফুটবল টিম বানিয়ে ফেলবো। ইফাজের বুকের উপর কয়েকটা কিল বসিয়ে দিয়ে ধাক্কা দিতে থাকলাম। এই টিয়া পাখি, কি করছো এসব? এসব অসভ্য কথা বিচার করি। ইফাজকে ধাক্কা দিতে দিতে রুম থেকে বের হয়ে বাইরে বৃষ্টির মধ্যে নিয়ে গেলাম। অতসী ভিজে যাবো তো? আরো এসব কথা বলবেন? অতসী ভিজে যাবো তো? তাহলে আমিও আপনাকে রুমে যেতে দিব না। অতসী বৃষ্টিতে ভিজলে ঠান্ডা জ্বর হবে। অতসী, রুমে এসো, হঠাৎ বৃষ্টি ভিজলে ঠান্ডা লাগবে। অনিতা বেগমের কণ্ঠ শুনতেই অতসী ইফাজের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। ইফাজ, অতসীকে নিয়ে রুমে চলে আস। ইফাজ এগিয়ে গিয়ে বলল, চলো। অতসী ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে রুমে চলে গেল। আমি বললে তো আসতে না, এখন ঠিক বিচার হয়েছে। দেখতে তো তোমার জন্য কতটা ভিজে গিয়েছি। বেশ হয়েছে। ইফাজের কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। দুজনে ফ্রেশ হয়ে ইফাজের বড় চাচা রুমে চলে গেল। কি রে, নতুন বউ পেয়ে কি আমাদের ভুলে গেলে ইফাজ? কাকিমা, তোমার এমন কেন মনে হলো? দূরে দূরে থাকিস তাই বললাম। মাত্র তো আসলাম, এখনই এ কথা বলে দিলা?
ইফাজের বড় চাচি সামনে চা এনে দিল। অতসী চুপচাপ বসে তাদের কথা শুনছিল। এমন ভাব করছো যেন লজ্জায় তুমি মরে যাচ্ছ। আপনার সমস্যা কি? তোমার মতো বদ মেয়ে এমন চুপ করে বসে থাকাটা মানে সামনে ঝড়ের লক্ষণ। হ্যাঁ, একটু পর আপনার মাথা চিবিয়ে খাবো। এখন খাও না, কে নিষেধ করছে? চুপ করুন, ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ আছে আপনার? ভূতের মুখে রাম নাম। আপনি আমার সাথে কথা বলবেন না। আমার বউ, আমি কথা বলবো, তোমার কি? আমি আপনার কেউ না। কাবির নামা দেখাবো নাকি? অন্ত দুটোর এমন ঝগড়া দেখে ইফাজের সাথে গিয়ে বসে। তোদের কি শান্তি নাই? এই তো সব বকা আমাকেই দিবি জানি আমি। অতসী আমাকে মেরে ফেললেও সে ভালো। এই আমি আপনার। অতসী চুপ। আসো, যতদিন না এখান থেকে যাচ্ছি তুমি ইফাজের সাথে থাকবে না। আসো আমার সাথে। অতসী উঠে অন্তর সাথে চলে গেল। যাওয়ার আগে ইফাজের দিকে তাকিয়ে ভেঙচি কেটে গেল। বেশ কিছুক্ষণ ইফাজ ছাদে হাঁটাহাঁটি করছে। অতসীকে সেই সকাল থেকে এখন পর্যন্ত আর সামনে দেখেনি। হঠাৎ ছাদে ইফাজের চাচাতো বোন তনু কাপড় নিতে আসে। এটা দেখে ইফাজ তনুর কাছে যায়। তনু, হ্যাঁ ভাইয়া বলো। তোর ভাবিকে গিয়ে বলবি আমি ডাকি, কিন্তু অন্তু আপুর সামনে বলবি না। তনু মাথা নাড়িয়ে দৌড়ে গেল অতসীকে ডাকতে। কিন্তু বেশ কিছু সময় যাওয়ার পরও তনু তো আসলোই না, সাথে অতসীর কোনো দেখা নেই। ইফাজ, তনু দেখে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে সামনে তাকিয়ে বলল, জি। অতসীকে ডেকেছিস? আরে আমি তো অনুকে। তোকে জিজ্ঞেস করেছি অতসীকে ডেকেছিস কিনা। হ্যাঁ। আবার ডাকলে তোকে বাসায় পাঠিয়ে দিব। তোদের শাস্তি না দিলে জীবনেও ঠিক হবি না। অন্ত কিছুক্ষণ বকাবকি করে চলে গেল। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সবার সাথে বসে গল্প করছিলাম, হঠাৎ তনু এসে বলল, ভাবি, ইফাত ভাই আপনাকে ডাকছে। এটা অন্তু আপুর সামনে বলতে নিষেধ করেছে। ছোট বাচ্চা মেয়ে, এর আর কি দোষ দিব? ইফাজকে সামনে পেলে এখন কতগুলো থাপ্পড় বসিয়ে দিতাম। তাহলে ছেলে আমাদের বউকে চোখে হাতড়াচ্ছ। বউ আজকে শাড়ি পরেছে এটাই ফার্স্ট জানে তো। কাকিমা তেমন কিছু না। তাহলে কি বৌমা? কি তা তো আমি জানিও না। নির্লজ্জ বেহায়া ছেলেকে একবার সামনে পাই, তারপর মজা দেখাবো। কি বিড়বিড় করছো অতসী? কিছু না। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত 11টা বেজে গেছে। অতসী জানালার পাশে বসে আছে। অন্ত বসে বসে রুমের সাথে কথা বলছে। অতসী উঠে রুম থেকে বের হলো পানি আনতে। হঠাৎ ইফাত সামনে এসে মুখ চেপে ধরে বলল, একদম চেঁচিয়ে সবাইকে জাগাবে না টিয়া পাখি। মুখ ছেড়ে অতসীকে কোলে নিয়ে নিল। মুহূর্তে অতসী চুপ হয়ে গেল। অনেক কথা বলার থাকলেও ও অতসী কোনো কথাই বলতে পারছে না। ইফাত ছাদে নিয়ে নামিয়ে দিল। চারদিকে অঝরে বৃষ্টি পড়তে এত রাতে গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়ে। বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। বৃষ্টিতে ভিজে কাপড় লেপটে গেছে শরীরের সাথে। ইফাজ আমার খুব কাছে এসে বলল, সকালে তো ভিজতে চেয়েছিলে টিয়া পাখি, তা আমি বুঝতে পেরেছি। সকালে তোমার ইচ্ছেটা পূরণ করতে না পারলেও এখন তোমার ইচ্ছে পূরণ করতে নিয়ে আসলাম। ইফাজের প্রতিটি কথা অতসী কানে ঠোঁট স্পর্শ করে বলল, শোনো, শাড়ি পরে কিন্তু খুব সুন্দর লাগছে। ইফাজের প্রতিটি কথায় কেঁপে উঠলাম। বাম হাত দিয়ে ইফাজের শার্টে চেপে ধরতেই ইফাজের বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে ঘুম থেকে উঠে অতসী ইফাজের দিকে তাকিয়ে বলল, আমার অন্ত আপুকে কি উত্তর দিব? অন্তু আপুকে উত্তর দিতে হবে না, রেডি হয়ে নাও। আমার ছোটবেলার বন্ধু অনিকের বাসায় যাব। অনিকের মা রাতে কল দিয়েছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টির দিন তো চলো ইলিশ খিচুড়ি খেয়ে আসি। আন্টির হাতে রান্না সেই মজা, একবার খেলে ভুলতে পারবে না কখনো। অনেক নামটা শুনতে অতসী ভয় পেয়ে যায়। সবসময় অতীত কেন মনে হয়। আরে চলো এত না ভেবে। অতসী রেডি হয়ে নিল। ইফাজ তার ছোট চাচার বাইক নিয়ে অতসীকে নিয়ে অনেকদের বাসায় যায়। গাড়ি থেকে নেমে অতসী ভেতরে ঢুকে অনেককে দেখে থমকে দাঁড়ায়। তাহলে কি এবার আর শেষ রক্ষা হলো না? কারণ অনেকের কারণে আজ অতসী নিজের গ্রাম ছেড়ে দূরে চলে গেছে। অতসী বাবার অসুস্থতার কারণটাও অনেকের জন্য কি এবার সংসারটা ভাঙবে? ইফাজ অনেককে গিয়ে জড়িয়ে ধরে, হাসি মুখে জিজ্ঞেস করে, কি অবস্থা দোস্ত, কেমন আছিস? অনেক অতসীর দিকে তাকিয়ে বলল, এটা কে? ইফাজ অনেকের মুখটা ঘুরিয়ে বলল, গার্লফ্রেন্ড না বিয়ে করা বউ? মুহূর্তে অনেকের মুখটা মলিন হয়ে গেল। কি বাহিরে দাঁড় করিয়ে রাখবি, ভেতরে যেতে দিবি না নাকি? অনেক কিছু বলল না, আনমনে শুধু বলল, চল। ইফাজ অতসী দুজনে ভেতরে রুমে গিয়ে বসলো। অনেকের মা সামনে আসতেই অতসীকে দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। ছেলের পাগলামের কথা ভুলে যায়নি তিনিও। তাও হাসি মুখে বলল, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আপনার বৌমাকে নিয়ে চলে আসলাম আপনার হাতের ইলিশ খিচুড়ি খেতে। ভালো করেছো। অতসী, মা এসো আমার সাথে। অনেক ইফাজের সাথে বসে কথা বলছে।
অতসী অনিকের মার সাথে যেতেই চোখে বড় বড় করে তাকিয়ে বলল, এখনই আমার বাড়ি থেকে চলে যাও। খুব কষ্ট হয়েছে আমার ছেলেকে ঠিক করতে। তোমাকে না পেয়ে পাগল হয়ে পড়েছিল আমার ছেলেটা। খুব কষ্টে নিজের আয়াত্তে এনেছি। কেন এসেছো আবার আমার সংসারে আগুন লাগাতে? আপনার বাড়ি জানলে আমি কখনো এখানে আসতাম না। যাও, নিজের স্বামী নিয়ে বেরিয়ে যাও আমার বাসা থেকে। অতসী আর না তেড়ে সোজা ইফাজের হাত ধরে টেনে নিয়ে বাহিরে নিয়ে আসলো। অতসী কি হয়েছে, এইভাবে টানছো কেন? অন্তপু কল দিয়েছিল, দ্রুত বাড়িতে ফিরতে হবে। অতসী ইফাজকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত বাসায় নিয়ে আসে। এভাবে যে নিয়ে আসলে অনেক কি মনে করেছে? কিছু মনে করে নাই। অতসী সব জায়গায় তোমার জেদ মানায় না। আমি জেদ করিনি, যা করেছি আমাদের ভালোর জন্য করেছি। অন্ত এসে ইফাজের কান ধরে বলল, তোদের একসাথে হওয়া নিষেধ করছি না? আপু ব্যথা লাগছে। আগে বল, আবার কি নিয়ে ঝগড়া করছিস? অনেকদের বাসায় গিয়েছিলাম, অতসী আমাকে মিথ্যা বলে নিয়ে আসলো, ভালো করে বসতেও দেয়নি। ওহ, অনিককে আসতে বললি না? অনেকদিন অনিকের সাথে কথা হয় না, কেন চলে এলে অতসী? কথাটা বলে পেছনে তাকাতেই দেখলো অতসী নেই, চলে গেছে হয়তো। বাড়ির পিছনে আম গাছের নিচে একটা শেকড়ে বসে আছি। অতীতে কারোর অতীত বিষাক্ত, আবার কারোর অতীত আনন্দ দিয়ে ভরপুর। যে অতীতে আনন্দ বিদ্যমান তা খুব কমই মনে পড়ে, কিন্তু বিষাক্ত অতীতটা হাজার চেষ্টা করেও ভুলতে পারা যায় না। সদ্য 10ম শ্রেণীতে উঠেছিলাম আমি তখন। স্কুলে আসার সময় প্রায়ই আমার অনিক আমাকে ডিস্টার্ব করতো। সারাক্ষণ আমার পেছনে লেগে থাকা মানুষটার নাম অনিক একদিন মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিল, অতসী, আমি তোমাকে কোনো প্রেমের প্রস্তাব দিচ্ছি না, সোজা বিয়ের প্রস্তাব দিচ্ছি। ভয় আর এক গাদা বিরক্তি নিয়ে বলেছিলাম, আপনি আবার আমার সামনে আসলে বাসায় বিচার দিব। ওই দিন স্কুল থেকে বাসায় যখন ফিরছিলাম, বাসায় অনেক মানুষের উপস্থিতি দেখে কৌতূহলী হয়ে কাকিমাকে জিজ্ঞেস করলাম, এত মানুষ কেন কাকিমা? তুই নাকি অনেক নামের একটা ছেলের সাথে প্রেম করিস, এখনই এই অবস্থা, আর কদিন পরে তো ছেলে নিয়ে পালিয়ে যাবি। কি বলছো কাকিমা এসব? কেন, কানে শুনিস না? ছেলের মা এসেছে বিয়ের দিন তারিখ ঠিক করতে। জানি কাকিমা আমার কথা বিশ্বাস করবে না, তাই দ্রুত বাবার কাছে চলে গেলাম। বাবাকে সব খুলে বললাম। সব শুনে অনেকের মা বাবা বিয়ের জন্য না করে দেয়। সব সুখ আমার ওই দিনেই মাটি হয়ে যায়। রাতে অনেক তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাকে বাসা থেকে তুলে নিতে আসে। আমাকে বাঁচাতে এসে বাবার উপর এলো পাতারি মার খেতে হয়। আমাকে ওই দিন নিয়ে যেতে পারিনি, কিন্তু বাসায় অনেক ভাঙচুর হয়। বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। এরপর থেকে আমরা বাসা ভাড়া থাকি। অনেক নামের ছায়া যেন আমার জীবনে আর না পড়ে, তাই অনেক দূরে চলে গিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যের জোরে আবার সেই সমস্যার সম্মুখীন হতে হলো। এখন শুধু আমি একা না, পুরো একটা পরিবার আমার সাথে জড়িত। পাশ ফিরে তাকাতেই দেখলাম ইফাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন আসলেন? কি এত ভাবছো? হ্যাঁ, সে কখন তোমার পাশে এসে বসলাম, কিন্তু তুমি একবার ফিরেও তাকালে না। কি এত ভাবছো? তেমন কিছু না। তেমন কিছু না হলেই আমাকেও দেখতে পেলে না, কি এমন ভাবনায় মগ্ন ছিলে? চলো বাসায় চলো। ইফাজ অতসীর হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায়। অতসীকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। এত ঝগড়টে মেয়েটা হঠাৎ শান্ত হয়ে গেল কিভাবে? সন্ধ্যা হতেই বড় কাকিমা মাটির চুলার পিঠা বানাতে বসলো। আমিও গিয়ে মাটির চুলার পাশে বসে বড় কাকিমার সাথে কথা বলছিলাম। ইফাজ তার কাজিনদের সাথে রুমের ভেতর বসে কথা বলছিল। আমার শাশুড়ি যাকে কাজে সাহায্য করছে। হঠাৎ কেউ অতসী নাম ধরে ডাকলো। কাকিমা আমি দুজনেই ডাক শুটে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, কারণ মেইন গেটের বাহির থেকে কেউ ডেকেছে। অতসী, তোমার বড় কাকা মনে হয় ডেকেছে, যাও দেখে এসো কেন ডেকেছে। অতসী বাইরে যেতেই অতসীর মুখ চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। ইফাজ বেশ কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে অতসীকে খুঁজে, কিন্তু কোথাও পায় না অতসীকে। বড় কাকিমা সবটা বলল তখন কি হয়েছে। সাথে সাথে ইফাজের ফোনে কল আসে। কি ভাই, বুকে খুঁজে পাচ্ছ না তো? খুঁজে পাবি, আমার দেওয়া ঠিকানায় চলে আসো। সাবধান, কাউকে সাথে নিয়ে আসবি না। ইফাজ খুব ভয় পেয়ে যায়, কিন্তু 1 মিনিটও দেরি না করে স্লেটার দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। জ্ঞান ফিরতে সুন্দর একটি রুমে নিজেকে আবিষ্কার করতে সক্ষম হয় অতসী। অতসী শোয়া থেকে উঠে অনেকের মাকে দেখতে পায়। আপনি এখানে? সেই তো নিজের বিপদ নিজে ডেকে আনলে। নিজের হাজবেন্ড নিয়ে তো চলে যেতে পারতে। আমার ছেলেটার পাগলামি শুরু হয়েছে এখন। তোমাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেছে।
অতসী গিয়ে অনেকের মায়ের পায়ে পড়ে যায়। আন্টি আপনিই পারবেন আমাকে হেল্প করতে, আমাকে প্লিজ যেতে দিন। ইফাস আসছে, দেখো কি হয়। ইফাজের কথা শুনে অতসীর দু চোখ দিয়ে অজরে পানি পড়ছে। যে ছেলে বাবাকে পর্যন্ত রক্ষা দেয়নি, সে ছেলেকে ইফাজের কোনো ক্ষতি করবে না তার কোনো গ্যারান্টি নাই। ইফাজ কখনো ভাবেনি যে অনেককে এইভাবে দেখবে। অতসী কেন এতদিন এমন করছিল তা এবার বুঝতে বাকি রইল না। তবে কি অতসী ইফাজের সাথে সম্পর্ক ছিল? ইফাজ ভাবনায় সুতো ছিল যখন অনেক এসে পিঠে হাত দিল। দেখ ভাই, তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না। অতসীকে তোর কয়েক বছর আগে থেকে আমি ভালোবাসি। এখন কি ও তোর নাকি আমার, এটা তোর কাছে প্রশ্ন রাখলাম। কিসের সম্পর্ক তোদের? অতসী বড্ড জেদি রে, নয়তো এত ভালোবাসার পরও ও আমাকে তার হতে দিল না। এতবার তার কাছে আমার মনের কথাগুলো প্রকাশ করলাম, তারপরও একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। ইফাজ নিশ্চিন্তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার মানে অতসী তাকেই প্রথম ভালোবেসে। অনেক একটা ডিভোর্স পেপার এনে সামনে ধরে বলল, সাইন করে দে, এতে তুইও প্রাণে বেঁচে গেলি, অতসী আমার হয়ে গেল। অতসী জানে এসব? অতসী জেনে কি হবে? অতসীকে আমার সামনে নিয়ে আস, তোর সব কথা আমি পরে শুনবো। না, আসবে না। অতসী তোর সামনে। তার নিজের মুখে বলেছে। আমার মুখ দিয়ে বলেছি, এতে তোর হয় না? অতসী আবার এক্সট্রা করে বলতে যাবে কেন? অনেক এসব পাগলামির কোনো মানে হয় বলতো? আন্টি আমার ক্ষুধা লেগেছে, আমি কিচেনে গিয়ে রান্না করে খেতে চাই। অতসী এমন কথায় অনেকের মা ভ্রুকুসকে তাকিয়ে বলল, তুমি রান্না করে খাবে? হ্যাঁ। কি খাবে বলো, আমি রান্না করে আনছি। না আন্টি, আমি রান্না করব। চলো কিচেন দেখিয়ে দিই। অতসী কিচেনে গেল। অনেকের মা মোবাইলে কথা বলতে বলতে অন্যদিকে তাকিয়েছিল। অতসী হাতের মুষ্টিবদ্ধ করে মরিচের গুঁড়া নিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। অনেক কিছু বুঝে ওঠার আগেই অনেকের চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ইফাজকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাসার সামনে ইফাজের গাড়ি রাখা ছিল, তাই আসতে আর অসুবিধা হয়নি। বাড়িতে আসার পর সব মানুষ অতসীকে দেখতে চলে আসে। ইফাজ আর লেট না করে তাদের ব্যাগ গুছিয়ে অতসীকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে অতসীর সাথে একটাও কথা বলে না। সকালে বাসায় পৌঁছে অতসী রুমে ঢুকতে অতসী কথা বলার চেষ্টা করে। বারবার ইফাজকে ডাকতে সজোরে অতসীর গালে থাপ্পড় বসিয়ে দেয়। অতসী গালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ইফাজের দিকে তাকিয়ে থাকে। আমার সাথে তোমার কোনো কথা নাই, আবার কথা বলতে আসলে এর থেকে বেশি থাপ্পড় খাবে। অন্ত, অনিতা বেগম সবাই বেশ কয়েকবার অতসীকে কল দিয়েছে। অতসী ফোন না পেয়ে ইফাজের সাথে কথা বলে শান্ত হয়ে বসেছে। হঠাৎ করে কি ঘটে গেল না রে অন্তু? আমি আগে থেকেই কিছু আজ করতে পেরেছিলাম, নয়তো এভাবে অতীতের কথা শুনলে কেউ ভয় পায় নাকি? থাক, এসব কথা বাদ দে মা। আমার ছেলে আর ছেলের বউ ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। এটাই। আমরা কদিন এখানে থাকি, অতসী তার বরকে খাইয়ে পরিয়ে মান অভিমানের পর্ব শেষ করুক, তারপর বাসায় যাব। অন্ত কথাগুলো বলে হেসে দিল। রাত প্রায় 10:30 বাজে। অতসী এখনো ফ্লোরে বসে আছে। বেডের এক সাইডে হেলান দিয়ে ফ্লোরে বসে কান্না করছে। ইফাজের থাপ্পড়টা যত ব্যথা পেয়েছে তার থেকে বেশ ব্যথা পেয়েছে ইফাজের এমন ব্যবহারে। দরজা খোলার শব্দে অতসী ওড়না দিয়ে মুখ ঢেকে নিল। ইফাজ এসেই প্রথমে কিছু না বলে সামনে এসে বসলো। অতসীর মুখের উপর থাকা ওড়নাটা সরাতে দেখলো অতসীর চোখ মুখ লাল হয়ে আছে। ইফাজ সাথে সাথে জড়িয়ে ধরে। সরি টিয়া পাখি, আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। অতসী এবার আরো জোরে কান্না করা শুরু করলো। ইফাজ কিছুটা শান্ত করে বলল, সরি বললাম তো। আমার রাগ হচ্ছে এ কারণে, কেন তুমি আমাকে অনেকের ব্যাপারে বলনি? আমি ভয় পেয়েছিলাম, যদি আপনি ভুল বোঝেন। আরে বোকা, ভুল বোঝার কি আছে? আমার কতটা টেনশন হচ্ছিল তোমার কোনো ধারণা আছে? ইফাজ অতসীর চোখের পানি মুছে ফ্রেশ হতে বলল। নিচে গিয়ে বইয়ের জন্য খাবার সাজিয়ে রুমের মধ্যে নিয়ে আসলো। নিজের হাতে অতসীকে খাইয়ে দিল। একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? লাগবে না আমার কোনো সারপ্রাইজ। থাপ্পড় দিয়ে যে প্রথম দিনের শোধ তুলছেন তা আমি ভালোই জানি। কি বলো এগুলা? রাগ হয়েছিল তাই থাপ্পড় দিয়েছে, এটাতে আবার ওই কথা টেনে আনছো কেন? চোখ বন্ধ করো। না, পারবো না চোখ বন্ধ করতে। ইচ্ছে হলে সারপ্রাইজ দেন, নয়তো লাগবে না। সবসময় জেদ করো কেন? আপনি চোখ বন্ধ করতে বললেন কেন? চোখ বন্ধ করলে কি তোমার পাপ হবে? অতসী রাগী চোখে তাকাতেই ইফাজ নরম সুরে বলল, প্লিজ চোখটা একটু বন্ধ করো। আচ্ছা, এত করে যখন বলছেন করলাম বন্ধ। ইফাজ অতসীকে একটা রুমে নিয়ে গেল। চোখ খুলতেই দেখলো বেশ কতগুলো মোমবাতি জ্বলছে। ঝাপসা আলোতে রুমটা সাজানো তা বোঝা যাচ্ছে। হঠাৎ লাইট জ্বলে উঠলো। সাথে সাথে রুহি সহ ইফাজের কতগুলো ফ্রেন্ড হ্যাপি বার্থডে বলে অতসীর সামনে কেক নিয়ে আসলো। ইফাজের দিকে তাকাতেই অতসী বাবার দিকে চলে যায়। ইফাজ,
আঙ্কেল আমাকে বলেছিল আজকে তোমার বার্থডে, কিন্তু আমি তোমাকে বলিনি। চলো চলো কেক কাটি। অতসী তার বাবাকে নিয়ে কেক কাটলো, সবাইকে খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে অতসীর বাবা উপরে চলে গেল। অতসী সবার সাথে কথা বলছিল। ইফাজ হাঁটু গেড়ে বসে পড়লো। একটা সুন্দর রিং দিয়ে অতসীকে প্রপোজ করলো। অতসী রিংটা হাতে পড়তে ইফাজ দাঁড়িয়ে বলল, আমার তুমিটা আবার নতুন করে প্রপোজ করলাম। হয়তো কখনো ঘটা করে ভালোবাসি বলা হয়নি, তাই আজকে বলে দিলাম। প্রণয়ে তুমি আমার ছিলে আর থাকবে।